নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শোনাচ্ছিলাম লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস আয়নামহল। আজ তার পর্ব 4। ঘুলঘুলিতে একজোড়া চড়ুই পাখি বাসা বেঁধেছে ইদানিং। ভোরবেলা খানিক কিচিরমিচির করে দুটিতে কোথায় যেন বেরিয়ে পড়ে, ফেরে সেই দুপুরে, বাড়ি যখন প্রায় নিঝুম। ওপাশে মীরার ঘর থেকে ভেসে আসা টেলিভিশনের আওয়াজ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যখন থমকে থাকে দিব্যজ্যোতির চৌকাটের ওপারে, কিংবা ঢোকে চুঁইয়ে চুঁইয়ে শব্দের রেণু হয়ে, চড়ুই দম্পতির তখন মহা আনন্দের সময়। অনন্ত খুনসুটি চলে তাদের। ঝাপটাঝাপটি করছে, এ ওকে তাড়া করছে, ও তাকে ধাওয়া করছে। হঠাৎই যুগলে চলে গেল বাসায়। প্রেমালাপ সারতে সারতে দিব্যজ্যোতির ঘরময় ছড়িয়ে দিচ্ছে কাঠিকুঠি। গৃহস্বামীর উপস্থিতিকে অগ্রাহ্য করে কখনো কখনো বা ঝুপঝুপ নেমে পড়ে লাল মেঝেতে। চলে তুরুক তুরুক লাফ, যেন এক্কাদোক্কা খেলছে। পুচকে পাখি দুটোকে নিয়ে দুপুরটা বেশ কাটে দিব্যজ্যোতির। এই সময়টায় ঘরে সে একাই। সেন্টারের নার্স মেয়েটা দুপুরে মার ঘরে থাকে। বিছানায় কলিং বেলের বন্দোবস্ত করা হয়েছে, বাজালেই সে চলে আসে ঝটপট। তবে দিব্যজ্যোতি তাকে ডাকে না বড় একটা। দ্বীপ্রাহরিক নির্জনতা একা একা উপভোগ করে তাড়িয়ে তাড়িয়ে। ঘুমোয় না, ভাত ঘুমে চোখ জড়িয়ে এলে জোর করে ছিঁড়ে ফেলে তন্দ্রা। এক দৃষ্টে দেখতে থাকে দুই চড়ুইয়ের কার্যকলাপ। মজা পায় খুব, আপন মনে হাসে মিটিমিটি। মাঝে মাঝে কথাও বলে তাদের সঙ্গে। খিরে, কি খেলি আজ তোরা? দানা টানা কিছু জুটল নাকি শুধুই এঁটো কাটা? আজ গেছিলি কদ্দূর? একসঙ্গেই ছিলি নাকি আলাদা আলাদা? চড়ুই দুটো তখন চোখের পাতা কাঁপিয়ে কাঁপিয়ে দেখে তাকে, তারপর মৃদু হুইসেল বাজিয়ে পিরিং করে উড়ে যায়। আজ দুই চড়ুইয়ের দর্শন নেই এখনো। বুকের ওপর একখানা কবিতার বই খুলে ঘুলঘুলিটার দিকে ঘন ঘন তাকাচ্ছিল দিব্যজ্যোতি। বুঝিবা একটু অসহিষ্ণু বোধ করছিল। গেল কোথায়? বেশি দূরে পাড়ি দিল কি? দরজায় মীরা। এ কি, বলে দিলাম তাও অঞ্জলি জানলাগুলো বন্ধ করেনি। দিব্যজ্যোতি বই বুকের ওপর রাখল। করছিল, আমি বারণ করেছি। আজ বাইরে এত তাত, হাওয়াটাও গরম গরম। আমার খারাপ লাগছে না, তবু তোমার গরমের বাতিক আছে। ফাল্গুনের সমীরণে নাকি তাত। ফুহ, জানলা বন্ধ রাখলে আমার দম আটকে আসে। দিব্যজ্যোতি ঠোঁট ছুচলো করল। তা তুমি হঠাৎ টিভি ছেড়ে ঘুরে বেড়াচ্ছ যে বড়? আমার টিভি দেখা তো সময় কাটানো। জানিসই তো আমার কোনো সিরিয়াল টিরিয়ালের নেশা নেই। এবারে হয়ে যাবে, যা একখানা নার্স আমদানি করেছ, নেশার ধরিয়ে তবে ছাড়বে। মীরা আলগা হাসলেন। তার চেহারায় এক ধরনের ব্যক্তিত্ব আছে, হাসিতেও। 70 পৌঁছেও তার দেহযষ্টি এখনো টান টান। সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় তিনি অনেকটাই লম্বা। স্বাস্থ্যটিও তারিফ করার মতো। চোখ মুখও বলে দেয় এককালে মীরা মোটামুটি সুন্দরী ছিলেন। কুচি দিয়ে শাড়ি পরার অভ্যেসটিও তার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খেয়ে যায়। ঘরে ঢুকে বেতের আরাম কেদারাটায় বসেছেন মীরা। নরম গলায় বললেন, না রে, আমি তো ভাবছি তোর আর একটু উন্নতি হলেই আবার বিকেলে বেরোনো শুরু করব। সেই মিশনে গিয়ে দল বেঁধে কথামৃত শোনা। কত রকম লেকচারও তো হয়, জ্ঞান বাড়ে, মনটা ভালো থাকে। ফালতু সময় নষ্ট করা। তোমাকে তো বারবার বলেছি, এখনো শক্তপোক্ত আছো, স্ট্রেট সোনামাটি চলে যাও। দিব্যি ওখানে সবার মাথার ওপরে থাকবে, কল্পনাদেরও গাইড টাইড করবে। ওদের কাজকর্মের ওপর ডে টু ডে ওয়াচ রাখাও তো দরকার।
আমি তোর হয়ে ওখানে পাহারাদারি করতে যাব? বাঁকাভাবে নাও কেন, প্রতিষ্ঠানটা তো তোমারই মান নামে, তুমি না হয় তার দায়িত্ব নিলে। সুবর্ণলতা তৈরির জন্য যখন মার টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিলি, তখন তো এই প্রস্তাবটা দিসনি। কল্পনার ওপরই তো তোর তখন বেশি আস্থা ছিল, এখন কি ভরসা টলে গেছে? দিব্যজ্যোতি চুপ করে গেল। এই মহিলার সঙ্গে সে কোনো কালেই কথায় পেরে ওঠে না। মা কঠোর না কোমল, তাই সে আজও বুঝে উঠতে পারল না। মীরা ফের হেসে বললেন, কেন আমায় আরও সবে জড়াবি? তোর কাজ তুই কর, আমি এখানে বেশ আছি। দিব্যজ্যোতি আস্তে আস্তে উঠে বসল, সময় নিয়ে। চড়ুই দম্পতি ফিরছে আস্তানায়, শব্দ পাওয়া যাচ্ছে। একটুক্ষণ স্থির থেকে শুনল তাদের কিচিরমিচির। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, রুনি কোথায়? ঘুমোচ্ছে? না, বেরোলো এইমাত্র, দরজা লাগিয়েই তো আসছি। কোথায় গেল? বলল তো কিসব কেনাকাটা আছে। রুনি কি এখানে শপিং করতে এসেছে নাকি? আসার পর থেকেই তো শুনছি বেরিয়ে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, আমার কাছে একটু বসার সময়ই হয় না। তুই কি এক্সপেক্ট করেছিলি? মীরার ভুরুতে ভাঁজ। এসেই তোর সেবা শুশ্রূষা আরম্ভ করে দেবে? দিব্যজ্যোতি সিংহ কারুর সেবার প্রত্যাশী নয় মা, তবে আমায় দেখতে কলকাতায় এলো, 2-4 মিনিট বসে তো গল্পও করতে পারে। আসে তো, বসেও তো, আজ সকালেই তো তোর প্রেশার চেক করলো। দিব্যজ্যোতি একটা অদ্ভুত মুখভঙ্গি করল, কৌতুক আর তাচ্ছিল্য মেশানো। হালকা গলায় বলল, মহারানীকে বলো ফিরে যেন আমার সঙ্গে একবার দেখা করে, ওকে একটা কাজ দেব। কি কাজ? আছে, ওর কিন্তু আজ ফিরতে রাত হবে, সল্টলেকে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছে কলকাতায়, কার বাড়ি যাবে আজ? ওই যে ডাক্তার ছেলেটা রুনির সঙ্গে এসেছে। দিব্যজ্যোতি ঝটকা খেল একটু, চোখ কুঁচকে জিজ্ঞেস করল, সোহম? হ্যাঁ, রুনি তো সোহমই বলল। সোহম রুনির সঙ্গে কলকাতায় এসেছে? রুনি আমায় বলেনি তো। মীরা প্রশ্নটার জবাব দিলেন না, ছেলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে নিয়ে বললেন, সোহম রুনিকে বিয়ে করতে চায়, ধীরা বলছিল। আবার একটু সময় নিয়ে মীরা বললেন, রুনিরও বোধহয় অমত নেই। দিব্যজ্যোতি জানলার দিকে তাকিয়ে বলল, ভেরি গুড, ওয়াইজ ডিসিশন। ভালো তো বটেই, কি যে বিয়ে করবে না বলে ধনুর ভাঙা পণ করে বসেছিল। কত সুন্দর সুন্দর সম্বন্ধ এসেছে, সব নাকচ। এতদিনে তাও মতি ফিরেছে। তুমি আর ওর মাথার পোকা নাড়িও না, এবার ওকে শান্তিতে ঘরকন্যা করতে দাও। আমি কবে কার হাত পা বেঁধে রাখলাম? দিব্যজ্যোতি বেশ জোরেই হেসে উঠল। তার মুখ এখনো 100 ভাগ স্বাভাবিক হয়নি, হাসিটা তাই ঈষৎ বিকৃত দেখালো যেন। বাঁ হাতটা দুলিয়ে বলল, সব কিছু তো বহুকাল আগেই চুকে বুকে গেছে মা। রুনি যদি এখনো বিয়ে না করে থাকে, সেটা রুনির প্রবলেম, আমার নয়। থাক, কাদা ঘাঁটতে আমার আর ভালো লাগে না। মীরা একটুখানি দম নিয়ে বললেন, একটাই শুধু আফসোস, পৃথার মতো মেয়েকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। একটা দিনের জন্যও সে এখানে সুখ পায়নি। দেখো, নিজেই কিন্তু কাঁদা ঘাঁটা শুরু করলে। ছাড়ো না পুরনো কথা, ভুলে যাও। দিব্যজ্যোতি খাটের বাজুতে হেলান দিল, পাশ বালিশটা কোলে টেনে নিয়ে বলল, সুখ জিনিসটা তো যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গির ব্যাপার মা। কেউ ভাবে যেমন আছি তাতেই সুখ, কেউ জীবনভর কোথায় সুখ বলে হাতড়ে বেড়াচ্ছে। আবার কেউ বা মনে করে সুখ মানুষের জন্য নয়, ওটা একটা সাবহিউম্যান অনুভূতি। যাদের বোধটোধ কম
আই মিন যারা ভোঁতাটাই, তারাই শুধু সুখ সুখ করে কাতর হয়। পৃথা এর মধ্যে একটা ক্লাসে বিলং করে, আমি আর একটা ক্লাসে। এই নিয়ে হা হুতাশ করার কোনো মানে হয় না। আর একটা কথাও মাথায় রেখো, মানুষ বেঁচে থাকে তার কাজে, সুখ কোনো কাজের মধ্যে পড়ে না। মীরা গম্ভীর মুখে বললেন, এটা তো তোমার ব্যাখ্যা। আমি তো আমার ব্যাখ্যাই দেব। দিব্যজ্যোতি ফের হেসে উঠল, হাসতে হাসতে বলল, বাহ, বকতে বকতে গলা শুকিয়ে গেল, একটু চা খাওয়াবে? অঞ্জলিকে দিয়ে পাঠিয়ে দাও না। অপ্রসন্ন স্বরে মীরা বললেন, আমি এখন চলে গেলেই বুঝি তুই খুব খুশি হোস? ঠিক ধরেছ, আমি এখন একটু একা থাকাই প্রেফার করব। কিন্তু একা থাকা আজ দিব্যজ্যোতির কপালে নেই। মীরা উঠে যাবার পরে পরেই কলিং বেল বেজে উঠেছে। দুই আগন্তুক দেখতে এসেছে দিব্যজ্যোতিকে, সোনামাটির শ্যামল গুছাইত আর প্রবীর মান্না। সন্ধ্যা নেমেছে, ঘুলঘুলিতে ঘুমিয়ে পড়েছে চড়ুই দম্পতি। দিব্যজ্যোতিও চোখ বুজে শুয়েছিল। শ্যামল গুছাইত আর প্রবীর মান্না থাকতে থাকতেই এসে পড়ল ফিজিওথেরাপিস্ট। শারীরিক কসরত সেরে দিব্যজ্যোতি এখন রীতিমতো ক্লান্ত। তবে শ্যামলরা খানিক উজ্জীবিতও করে গেছে তাকে। নলকূপ নাকি সামনের সপ্তাহেই বসে যাবে। আর একটা সুসংবাদ, জেলা সভাপতির নির্দেশক্রমে আশেপাশের আরও বেশ কয়েকটা গ্রামে সুবর্ণলতার জন্য প্রচার চালাবে পঞ্চায়েত। কথায় কথায় প্রবীর এও জানালো, পার্টির রাজ্য সম্পাদকও নাকি দিব্যজ্যোতির শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন। প্রবীররা আজ যখন পার্টির রাজ্য দপ্তরে গিয়েছিল, তিনি নিজে নাকি বেরিয়ে এসে খবরাখবর নিয়েছেন দিব্যজ্যোতির। এ ধরনের সংবাদে প্রাণিত হওয়ারই তো কথা। শুয়ে শুয়ে দিব্যজ্যোতি ভাবছিল, কবে নাগাদ সে আবার সোনামাটিতে যেতে পারবে। ডান হাত এখন অনেকটাই নাড়াচাড়া করতে পারে, লাঠি ধরে ধরে বাথরুমেও যায়। তবু সাহায্য একটা লাগে এখনো। যতই শ্রান্তি আসুক, ফিজিওথেরাপিটা চালিয়ে তাড়াতাড়ি সেরে উঠতেই হবে। বাঁ হাতে লেখার চেষ্টা শুরু করে দিয়েছে, চেক ফেকও তো সই করা দরকার। মা নিজের অ্যাকাউন্ট থেকে আর কত তুলে যাবে? আজকালের মধ্যে সুখেন আসবে মাল নিয়ে, তার হাত দিয়ে নগদ কিছু পাঠাতে হবে সুবর্ণলতায়। ওখানে সকলের মাইনে করির ব্যাপার আছে, তাছাড়া প্রাত্যহিক খরচ খরচা। দিব্যজ্যোতি অসুস্থ বলে ওরা হয়তো মুখ ফুটে চাইছে না, কিন্তু অসুবিধে তো হচ্ছেই। চিত্রমালা আর্ট গ্যালারি থেকে একটা পেমেন্ট পাওয়ার কথা ছিল, তারা লাগাবে টেলিফোনে। চেক না হয় পরেই হবে, আপাতত ক্যাশটা তো দিয়ে যাক। ধুস, এভাবে চলে নাকি? ব্যাংকে কথা বলতেই হবে। সাময়িকভাবে অক্ষম বা অসুস্থ মানুষদের জন্য তাদের কি কোনো ব্যবস্থা নেই? টিপসইতে টাকা তোলা, পেনশনও তো ওঠানো হয়নি। সিঙ্গেল অ্যাকাউন্টটা যদি মার সঙ্গে জয়েন্ট করে ফেলা যায়, 3 সপ্তাহ ধরে মা যে খরচটা টেনে যাচ্ছে সেটাও তো ফেরত দেওয়া উচিত। অঞ্জলি ডাকছে, দাদা ঘুমিয়ে পড়লেন নাকি? চোখ খুলল দিব্যজ্যোতি। কালোপানা দাঁত উঁচু অঞ্জলির দিকে তাকিয়েই ফের চোখ বুজে ফেলেছে। বিকেলের ছানাটা তো এখনো খাওয়া হয়নি, এখন দি? থাক, তুমি বরং একটা কাজ করো, টেবিল থেকে বোর্ডটা এনে দাও। সবে একটা ব্যায়াম হলো, এখনই ছবি আঁকবেন? আহ, যা বলছি করো, সঙ্গে স্কেচ পেন্সিলগুলো আনবে। দিব্যজ্যোতির কড়া গলাকে ভয়ই পায় অঞ্জলি। ঝটপট বোর্ড আর পেন্সিল এগিয়ে দিয়েছে। বিছানায় বোর্ডটাকে শুইয়ে কাগজের রেখা টানছে দিব্যজ্যোতি। হচ্ছে না। দাঁড়িয়ে আঁকা অভ্যেস, সামনে খাড়া থাকে ক্যানভাস, চলে ডান হাত। একসঙ্গে এতগুলো কি বদলানো সম্ভব? একটা টানও নিয়ন্ত্রণে থাকছে না দিব্যজ্যোতির, এঁকে বেঁকে যাচ্ছে। যা চাইছে কিছুতেই হচ্ছে না। তবু পারতে তো হবেই, পারতেই হবে। ডান হাত কবে চলবে তার আশায় তো বসে থাকা যায় না।
মিনিট পাঁচেক আঁকিবুকি টেনে দিব্যজ্যোতির গলদঘর্ম দশা, মাথা টিপটিপ করছে। পাশে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল অঞ্জলি। বলল, এবার থাক না দাদা, আবার নয় কাল সকালে। লাঠিটা দাও, বাথরুমে যাব। শরীর কিন্তু কাঁপছে, পারবেন তো? দেখি চেষ্টা করে, নইলে তুমি তো আছো। লাঠি শক্ত করে ধরে বিছানা থেকে নামল দিব্যজ্যোতি। জোর কম, তবু বাঁ হাতে ভর দিতে হচ্ছে। টাল খেয়ে যাচ্ছে দেহ, তবে কয়েকদিনে মোটামুটি রপ্ত হয়ে এসেছে। ডান পা টেনে টেনে পৌঁছল বাথরুমে। উফ, এইটুকু রাস্তাও যে কখনো কখনো এত লম্বা মনে হয়। দিব্যজ্যোতি বেরিয়ে দেখল বিভাস এসেছে। রোজকার মতোই পরিপাটি পোশাক আশাক, নিখুঁত কামানো গাল, সযত্ন চর্চিত চুল। সাজসজ্জায় কখনোই বিশৃঙ্খল থাকে না ঝুমির বর। ঈষৎ ঝুঁকে খাটে পড়ে থাকা ড্রয়িং বোর্ডটা নিরীক্ষণ করছিল বিভাস। দিব্যজ্যোতিকে দেখা মাত্র সসম্ভ্রমে সরে গেল দুপা। দিব্যজ্যোতি বিছানায় ফের থিতু না হওয়া পর্যন্ত সে কথা বলবে না, তার সহবতে বাঁধে। টানা 3 মিনিট 17 সেকেন্ড অপেক্ষা করে বিভাস গলা ঝাড়ল। আপনার ওয়াকিংটা কিন্তু মার্জিনালি বেটার হচ্ছে দিব্যদা। একটু একটু হাঁপাচ্ছিল দিব্যজ্যোতি। ফুসফুসে খানিকটা বাতাস ভরে বলল, তুমি কি সোজা অফিস থেকে? হ্যাঁ, 3 দিন থাকবো না, অফিস ট্যুর ভাইজ্যাক, তাই দেখা করতে এলাম। ডিউটি পালন করে যাচ্ছ? হ্যাঁ। ডিউটিটা হেলা ফেলার জিনিস নয় দিব্যদা। আমরা প্রত্যেকেই যদি নিজেদের কর্তব্য ঠিকঠাক করি, তাহলেই তো পৃথিবীর অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। তোমার অফিস স্টাফদের জন্য তৈরি করা লেকচার তুমি আমার উপর ঝাড়ছ? ভারী ভারী কথা না বলে বসো। থ্যাঙ্কস। টেবিলের সামনে থেকে চেয়ারটা টেনে বসেছে বিভাস, টান টান হয়ে। দিব্যজ্যোতি জিজ্ঞেস করল, ঝুনি কি আসবে আজ? কাল আসবে, মিমলিকে নিয়ে। কৃত্তিকার আজ স্লিমিং সেন্টারে যাওয়ার দিন। ঝুনিটা পারেও বটে। দিব্যজ্যোতি মৃদু হাসল। গায়ে একটু চর্বি লেগেছে কি লাগেনি, অমনি ছুটল রোগা হতে। এক্সেস ফ্যাট ঝরিয়ে ফেলাই ভালো, অযথা কমপ্লিকেশনস ডেভেলপ করে না। বিভাসের উপযুক্ত সংলাপই বটে। জীবনের নির্মেদ থাকাটাই বুঝি বিভাসের মূল লক্ষ্য। আচার আচরণ, আলাপচারিতা সবই তার মাপাজোপা। বিভাসের সঙ্গে আড্ডা চালিয়ে যাওয়া দিব্যজ্যোতির মতো মানুষের পক্ষে বেশ কঠিন। তবে এই নীরস রক্তশূন্য ব্যবহার দিব্যজ্যোতি যতই অপছন্দ করুক, এই গুণটিকে সম্বল করেই তো অফিসে তরতর সিঁড়ি ভাঙছে বিভাস। এবং ঝুনির মতো চপলমতি মেয়েও দিব্যি তার সঙ্গে ঘর করে যাচ্ছে। দিব্যজ্যোতি বালিশে হেলান দিল। অঞ্জলিকে বলল, মাকে গিয়ে খবর দাও, বিভাস সাহেব এসেছেন। শ্লেষটা বুঝল না বিভাস। ব্যস্ত গলায় বলল, যেতে হবে না, আমার বড় মাসের সঙ্গে দেখা হয়েছে। দিদি শুনলাম বেরিয়েছেন। কে দিদি? রোহিণীদি। দিদি তো রবিবার চলে যাচ্ছেন। কৃত্তিকা বলছিল শনিবার রাতে ওকে খেতে ডাকবে, আমিও শুক্রবার ফিরে আসছি। দিদির সঙ্গে তো এখনো আমার দেখাই হলো না। আবার একটা উচ্চারণ করার আগেই ঘরে মীরা। জামাইয়ের জন্য জলখাবার এনেছেন। উঠে দাঁড়িয়ে তার হাত থেকে ট্রেখানা নিল বিভাস, টেবিলে রাখল। খাবারের পরিমাণ দেখে হাঁ হাঁ করল যথারীতি। তারপর খেতেও লাগলো টুকটুক। গোটা চারেক ফ্রেঞ্চ টোস্ট, সন্দেশ, চানাচুর। প্লেটটাকেও বুঝি সে নির্মেদ রাখতে চায়। টুকটাক কথা বলে মীরা বেরিয়ে যাওয়ার পর ঘরে হঠাৎই অখণ্ড নীরবতা। রুমালে মুখ মুছতে মুছতে এদিক ওদিক তাকাচ্ছে বিভাস। কথা খুঁজছে বোধহয়। আচমকা দেওয়ালে টাঙানো দিব্যজ্যোতির আঁকা একটা ছবি দেখিয়ে বলল, আপনার এই পেন্টিংটা কিন্তু ক্লাসিক। দিব্যজ্যোতি
খুব একটা আমল দিল না। এ দেওয়ালে ও দেওয়ালে বেশ কয়েকটা শিল্পকর্ম ঝুলছে তার। মাঝে মাঝেই যে কোনো একটাকে তারিফ করার জন্য বেছে নেয় বিভাস। ছবির কিচ্ছু বোঝে না, তবু শিষ্টাচারের অঙ্গ হিসেবে মন্তব্য সে করবেই। হেলা ফেলার সুরে দিব্যজ্যোতি বলল, গণেশটার কথা বলছো? ওটা তো ছেলে মানুষই কাজ, সেই কলেজ পাশ করার পরপরই আঁকা। দেখো না কাছে গিয়ে, সালটা লেখা আছে। দেখেছি আগে, জানি তো। আমার কিন্তু ছবিটাকে বেশ ম্যাচিওরই লাগে। বোঝা যায় তখন থেকেই আপনি অ্যাবস্ট্রাক্ট আর্টের দিকে ঝুঁকছেন। তাই নাকি? তোমার বেশ দূরদৃষ্টি আছে তো। দিব্যজ্যোতি এবার যেন মজা পেয়েছে। তাই গণেশটার মধ্যে কি বিমূর্ততা দেখলে? সুর নর্মাল শেপের নয়, ওয়াটার কালারে এঁকেছিলেন, তাই না? সরি, ঢিলটা লাগলো না, ওটা তেল রঙের কাজ। বিদ্রুপটা গায়ে মাখল না বিভাস। মুচকি হেসে বলল, আপনি তো আবার আঁকা স্টার্ট করে দিয়েছেন দেখছি। কোথায়, জাস্ট হাতটাকে একটু চালু করার চেষ্টা করছি। ডান হাতে তো পারছি না, তাই বাঁ হাত চালিয়ে চালিয়ে, বলতে পারো এক ধরনের এক্সারসাইজ। বাঁ হাতেই এখন কিছুদিন আঁকুন না, নতুন এক্সপেরিমেন্ট হবে। তা হয় নাকি? আঁকতে গেলে রেখার ওপর, তুলির ওপর এবং আঙুলের ওপর পুরো কন্ট্রোল দরকার। শুধু আঙুল কেন, গোটা হাতের ওপরই। প্লাস মস্তিষ্কের সঙ্গে হাতের একটা মেলবন্ধনেরও ব্যাপার থাকে। অত শত কে বোঝে দিব্যদা? আপনার নাম থাকলেই তো যথেষ্ট। মানে? আপনি একজন বড় শিল্পী। এমনি এমনি তো বড় হননি, প্রচুর খাটতে হয়েছে। সেই পরিশ্রমের ফলেই আজ আপনার নাম, মার্কেট, গুডউইল। আমার তো মনে হয় আপনার যে কোনো প্রোডাক্টই এখন বিক্রি হয়ে যাবে। কি বললে তুমি? প্রোডাক্ট, মার্কেট, গুডউইল? দুম করে গলা চড়ে গেল দিব্যজ্যোতি। আর্টিস্টদের সৃষ্টি শুধুই কমোডিটি? উত্তেজিত হচ্ছেন কেন দিব্যদা? ছবি তো বিক্রি হয় লাখ লাখ টাকায়, কোটি কোটি টাকায়। হ্যাঁ বটেই তো, তুমি ছাড়া আর কে বলবে? তোমাদের হিসেবে তো মানুষ মানে 20-30 কেজি মাংস, 2-3 কেজি রক্ত আর কয়েকটা হাড়, নাড়ি ভুঁড়ি। কিন্তু মানুষ মানে কি তাই? দিব্যজ্যোতি মাথা নাড়ল, গলা নামিয়ে বলল, শোনো বিভাস, শিল্প বিক্রি হয় ঠিকই, কিন্তু বিক্রি হওয়ার জন্যই শিল্প সৃষ্টি হয় না। এনি ফর্ম অফ আর্ট, সে পেন্টিংই হোক কি গান, নাচ, সাহিত্য, ক্রিয়েট হয় মনের তাগিদ থেকে, প্যাশনই এর জন্ম দেয়। কত শিল্পী ছবি এঁকেও অন্ধকারে তলিয়ে গেছেন, খবর রাখো? কত শিল্পী নিজের জীবদ্দশায় ছবির কানাকড়ি মূল্য পাননি, অথবা যা পেয়েছেন তার চেয়ে ঢের ঢের বেশি তাদের প্রাপ্য ছিল। বেঁচে থাকতে ভ্যান গগের তো একটা ছবিও বিক্রি হয়নি, তবু কিন্তু তিনি এঁকে গেছেন। কেন? ভবিষ্যতে কোনো একদিন তার নামের গুডউইলে ছবি মার্কেটে কমোডিটি হিসেবে 100-200 কোটি টাকায় বিক্রি হবে, এই আশায়। দিব্যজ্যোতির ঠোঁটের কোণে আস্তে আস্তে একটা হাসি ফুটে উঠল। গলা আরো নামিয়ে বলল, দেখো, আমি ভ্যান গগ নই, পিকাসো নই, অবন ঠাকুর, রামকিঙ্করও নই। আমার লিমিটেশন আমি জানি। আমি একদমই এক মাঝারি মাপের পেন্টার। ছবি বিক্রি হয়ে কিছু টাকা পেলে আমার খুব ভালো লাগে, তবু আমি একজন শিল্পীও তো বটে। যে ছবি আমার হৃদয় থেকে আসবে না, যে ছবি আমার ভেতরের অনুভূতিগুলোকে আমার মতো করে ফোটাতে পারবে না, সেই ছবির জন্য আমি তুলি ধরি না বিভাস। নিজেকে ক্রমাগত ভাঙছি, নতুন নতুন ফর্ম খুঁজছি। তা কি শুধুই টাকা রোজগারের জন্য? কিন্তু আপনারা তো ছবি মার্কেটিংয়ের জন্য দিচ্ছেন দিব্যদা, এই কথাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না।
দিচ্ছি, তবে আঁকাটায় আমার কোনো ফাঁকি নেই। হাত চলে না, তবু যা হোক একটা বানিয়ে দিলাম। সরি, দিব্যজ্যোতি সিংহ তা পারে না। তর্কের অভিঘাতে দিব্যজ্যোতির ঘেমে গেছে, শ্বাস টানছে জোরে জোরে। বিভাস আরো কিছু বলতে গিয়েও যেন বলল না। কাছে এসে দিব্যজ্যোতির কাঁধে হাত রেখেছে। আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি দিব্যদা। জানি। দিব্যজ্যোতির হাসি মলিন দেখালো। তুমি তোমার ধ্যান ধারণা মতো চলেছ, ইটস ওকে। হয়তো আজকালকার হিসেবে খুব একটা ভুলও বলনি। আজ তবে আসি। এসো। বিভাস চলে যাওয়ার পর দিব্যজ্যোতি শুয়ে পড়ল। নিজে নিজে পারল না, শরীরটা কাঁপছিল। অঞ্জলি শুইয়ে দিল তাকে। মাথাটাও কেমন যেন বিবশ হয়ে আসছে। রাতের নার্স এসে খেতে না ডাকা পর্যন্ত পাতলা তন্দ্রায় আচ্ছন্ন হয়ে রইল দিব্যজ্যোতি। রোহিণী ফিরল 10টা নাগাদ। তার খানিক আগে ঘুমের ওষুধ খেয়েছে দিব্যজ্যোতি। স্নায়ু তখনও শিথিল হয়নি। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিল মার সঙ্গে কথা বলছে রুনি। হঠাৎ রুনি হেসে উঠল। দিব্যজ্যোতির ঠাকুরদার আমলে তৈরি দোতলা বাড়িখানা গলির ভেতরে। পাড়াটা তাড়াতাড়ি নিস্তব্ধ হয়ে যায়। হাসিটা তাই একটু জোরেই কানে বাজল দিব্যজ্যোতির। ক্ষণ পরে হালকা পদশব্দ, অচেনা সুগন্ধির ঘ্রাণ ছড়িয়ে পড়ল ঘরে। রাতবাতির আলোয় রুনিকে দেখতে পেল দিব্যজ্যোতি। বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, এখনো চোখ খোলা কেন? ঘুম আসতে একটু সময় লাগে, আজ মাথাটাও কেমন টিপটিপ করছে। প্রেশার বাড়ল নাকি? বুঝতে পারছি না। রোহিণীকে যেন সামান্য উৎকণ্ঠিত মনে হলো। লাগোয়া ঘর থেকে ডাকলো রাতের নার্সকে। টিউবলাইট জেলে প্রেশার মাপার যন্ত্র নিয়ে টুল টেনে বসেছে। স্টেথো লাগালো কানে। পারদের ওঠানামা পরীক্ষা করে রোহিণীর ভুরুতে ভাঁজ। সিস্টোলিকটা বেশ বাড়িয়েছ দেখছি। যাচ্ছে বেড়ে মাঝে মাঝে, কথা শুনছে না। দিব্যজ্যোতি ঈষৎ লঘুস্বরে বলল, তুই তো ডাক্তার, বল কিভাবে শায়েস্তা করা যায়। আলুনি আলুনি খাবার খাচ্ছি, সিগারেট বন্ধ, অ্যালকোহলের প্রশ্নই নেই, আর কি করতে পারি? তর্ক করাটা কমাও, মিছিমিছি ব্রেনকে এক্সাইট করছো কেন? মা বুঝি বিভাসের রিপোর্টটা দিল? ভালো মানুষ পেয়ে বেচারাকে খুব দাবড়াও। হ্যাঁ, বেচারা ভালো মানুষ নয়, ঝুনিকে যে বিয়ে করেছে সে তো বেচারাই। আর সোহম, সে কিরকম? মুহূর্তের জন্য তীব্র দৃষ্টি হানল রোহিণী। বুঝিবা বিভাস সোহমকে এক পংক্তিতে বসানো তার পছন্দ হয়নি। পরক্ষণের নির্লিপ্ত মুখে প্রেশার মাপার যন্ত্র গোছাচ্ছে। দিব্যজ্যোতি জিজ্ঞেস করল, সোহমের বাড়ির লোকজনের সঙ্গে আলাপ হলো? বড়মাসি বলছিল তোমার নাকি আমার সঙ্গে কি কাজ আছে। আমার কাজের জন্য তোর সময় হবে? রোববার তো চলে যাচ্ছিস। কাজটা কি? একবার সোনামাটি ঘুরে আসতিস, সুবর্ণলতায়। জায়গাটা দেখাও হতো, ওখানকার মেয়েদের একটু হাইজিন টাইজিন নিয়ে বুঝিয়েও আসতে পারতিস। একে ডাক্তার, তাই মেয়ে, তুই ওদের সঙ্গে ভালো কমিউনিকেট করতে পারবি। বলছো যখন যাব, ঘুরে আসবো তোমার নতুন খেলাঘর থেকে। দিব্যজ্যোতি যেন নিবে গেল সহসা। রোহিণী লক্ষ্য করল না, বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। প্রকাণ্ড কক্ষে আবার সেই রাতবাতি, আবার সেই আবছায়া, আবার সেই নিজের মুখোমুখি হওয়া। অধ্যক্ষের ঘরে স্থান অকুলান বলে মিটিং আজ কলেজের বড় স্টাফ রুমে। স্থির করা হচ্ছে আগামী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার নীতি। অধ্যক্ষ মৃগাঙ্ক সেন তেমন একটা পরিবর্তনের পক্ষপাতী নয়, তবে অ্যাডমিশন টেস্টের ব্যাপারে তার কয়েকটা পরামর্শ আছে।
সেগুলোই বলছিল সাজিয়ে গুছিয়ে। লিখিত পরীক্ষার গুরুত্ব খানিকটা কমিয়ে স্বাভাবিক অঙ্কন ক্ষমতাকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া যায় কিনা, কিংবা মৌখিক পরীক্ষায় চিত্রশিল্পের ইতিহাস সম্পর্কে পরীক্ষার্থীদের জ্ঞান কতটা যাচাই করা, এইসব। এমন মিটিং ফি বছরই হয়। কি অশ্বডিম্ব প্রসব হবে তা তো সকলের জানা। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই তাই নীরব শ্রোতা। এক আধজন ঢুলছে, কেউ কেউ নিয়ম মাফিক হুঁ হ্যাঁ করছে। তবে চা বিস্কুট চলছে ঘন ঘন। দুধ চা, লিকার চা, চিনি ছাড়া চা, চিনি সহ চা। শুধু জনা ৩-৪ জন অল্প বয়সী অতি উৎসাহে মতামত জানাচ্ছে টুকটাক। চোখ নাক কুচকে শুনছে মৃগাঙ্ক, কাগজে নোটও করে নিচ্ছে। অবশ্য শেষ অবধি বক্তব্যগুলোকে সে বিশেষ আমল দেবে এমন সম্ভাবনা নিতান্তই কম। তরুণ তুর্কিরাও জানে এই কথা, তবু তাদের কিছু না কিছু বলা চাই। এ যেন একটা খেলা। সভা শেষ করার আগে মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তগুলো আর একবার পড়ে দিল মৃগাঙ্ক। ছাত্র সংসদের এক প্রতিনিধিও উপস্থিত আছে আজ। তাকে জিজ্ঞেস করল, কি হে সঞ্জয়, তোমাদের কোনো আপত্তি নেই তো? সঞ্জয় একটু মুখচোরা ধরনের। খ্যাতনামা স্যার ম্যাডামদের ভিড়ে সে আড়ষ্ট বোধ করে। তার মুখ থেকে কথা কষার আগে প্রবীণ অধ্যাপক বিজিতের মন্তব্য, ও কি বলবে, ওরা কি অত শত বোঝে? সঞ্জয়, যাওয়ার সময় ক্যান্টিনে চা বলে দিও তো, শেষ বেলায় গলাটা আর একবার ভিজিয়ে নি। বেলা সত্যি শেষ। বিকেল প্রায় ফুরিয়ে এলো। চায়ের অপেক্ষায় না থেকে অনেকেই বেরিয়ে পড়েছে গুটি গুটি। যেতে যেতেই ছোট ছোট জটলায় চলছে খুচরো গল্প আড্ডা। ফাইলপত্র গুছিয়ে মৃগাঙ্কও উঠে দাঁড়ালো। বিজিতকে বলল, কাল লেট আওয়ারে একবার আমার চেম্বারে আসতে পারবেন বিজিতদা? আপনার পেনশন পেপারগুলো নিয়ে একটু বসবো ভাবছিলাম। বিজিত মৃদু হেসে বলল, মুক্তির ঘণ্টাটা আর একবার শুনিয়ে দিলে। উপায় কি বিজিতদা? আপনার মতো শিল্পীকে ধরে রাখতে পারলে তো আমরা ধন্য হতাম। আপনার কাছ থেকে স্টুডেন্টদেরও কত কিছু শেখার আছে। কিন্তু সংকুচিত বোধ করছো কেন? আমি খুশি মনেই বিদায় নেব। কালের নিয়ম তো মানতেই হবে। বিজিতকে সামান্য উদাস দেখালো। তবে কলেজের কথা খুব মনে পড়বে। এতগুলো বছর কি সুন্দর কাটলো। সে আর বলতে। তাহলে কাল ৩টে-৪টে নাগাদ আসছেন চেম্বারে? ঘড়ি দেখতে দেখতে বেরিয়ে গেল মৃগাঙ্ক। পিছন পিছন আরো কয়েকজন। রমানাথ ব্যাগে একটা বই ঢোকাচ্ছিল। চেন আটকে বলল, আপনি ভালো সময় যাচ্ছেন বিজিতদা। কলেজের পরিবেশটা এখন যেন কেমন হয়ে গেছে, লাইফ নেই। দেখুন না, মিটিংগুলো একদম ম্যাদামারা বনে গেছে। মৃগাঙ্করই সুবিধে। পরমেশ দরজার দিকে তাকিয়ে নিয়ে বলল, এখন মৃগাঙ্ক যা যা ডিসিশন নিচ্ছে সব পাস। বিজিত বলল, আহা, ও অন্যায্য প্রপোজাল কিছু দিয়েছে নাকি? ন্যায্য অন্যায্যর কথা ছাড়ুন, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কি? মৃগাঙ্ক তো শুধু তাড়া লাগায় আর ঘড়ি দেখে। এসব মিটিংয়ের দিব্যর খুব দরকার ছিল। ও ব্যাটা থাকলে ওরাল এক্সামিনেশন আরও স্ট্রিক্ট করার প্ল্যানটা গুবলেট হয়ে যেত। বিজিত বলল, কিন্তু মৃগাঙ্কর উদ্দেশ্য তো খারাপ নয়। বেটার কোয়ালিটির ছেলে মেয়ে চাইছে। কাউন্টার যুক্তিও আছে। দিব্যজ্যোতি থাকলে অবশ্যই বলতো, স্টুডেন্টরা তো কলেজে হিস্ট্রি অফ আর্ট পড়বেই, আগে থেকে তাদের সর্বজ্ঞ হয়ে আসার দরকার কি? বনানী ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল। উঠে বলল, স্ট্রেঞ্জ, কথাটা তো আপনিও মিটিংয়ে বলতে পারতেন। আপনাদের মতো সিনিয়র টিচাররাও যদি চুপ থাকেন। যাক, মৃগাঙ্ক যেমনটা সুটেবল মনে করছে চালাক। আমাদের কি, ভালো ছাত্র ভর্তি হলেও পড়াবো,
খারাপ ছাত্র এলেও পড়াবো, তর্কাতর্কির ঝামেলা আমার পোষায় না। স্টাফ রুম প্রায় ফাঁকা হয়ে এসেছে। হৈমন্তী জানলার ধারে গিয়ে মোবাইলে কার সঙ্গে যেন কথা বলছিল। বোতাম টিপে ঢাউস ভ্যানিটি ব্যাগে রাখল ফোন। কান বোধহয় এদিকেই খাড়া ছিল। চেঁচিয়ে বলল, এখানেই তো দিব্যজ্যোতি সিংহের সঙ্গে আমাদের তফাৎ রমাদা। কথা অনেকের গলাতেই বুড়বুড় করে, কিন্তু দিব্যদার মতো বেপরোয়াভাবে কেউ বলে দিতে পারে না। রমানাথ বলল, তোমার আবার একটু বেশি দিব্যপ্রীতি। কি এমন গুণের আকর ছিল দিব্য? তক্ক হুজ্জত চেঁচামেচিটা ভালো পারত, আর একটা না একটা পয়েন্ট খুঁজে নিয়ে বিবাদ বাদিয়ে দিত, ব্যাস। মৃগাঙ্কদাকে সামনে পেলে তো আরো বেশি করে করত। বনানী সায় দিল। বেচারা মৃগাঙ্কদার নিরীহ মানুষ, লড়াই ঝগড়া মোটেই আসে না। মৃগাঙ্কর ব্যাপারটা আলাদা। ওকে নিয়ে দিব্যজ্যোতির একটা কমপ্লেক্স ছিল। চশমা খুলে টেবিলে রাখল বিজিত। চোখের পাতা ঘষতে ঘষতে বলল, দুজনে একই সঙ্গে পাশ করেছে। হঠাৎ একদিন মৃগাঙ্ক ওর মাথার ওপর প্রিন্সিপাল হয়ে বসে গেল। দিব্যর খুব ইগোতে লেগেছিল। বেশ সুগার কোটিং করে দিলেন তো বিজিতদা। সাপ সাপ বলুন না, দিব্য হিংসে জ্বলত। একটা দিনের জন্য ও মৃগাঙ্ককে স্ট্যান্ড করতে পারেনি। প্রিন্সিপালের চেয়ারটার যে একটা মর্যাদা আছে, সেই বোধটাই ওর ছিল না। আপনারা তো মৃগাঙ্কর ঢের ঢের সিনিয়র, কই আপনারা তো তার পেছনে কখনো আদা জল খেয়ে লাগেননি। বনানী মাথা নাড়ল। 100% ঠিক। আমরাও হয়তো অনেক সময় দিব্যদাকে সাপোর্ট করেছি, কখনো কখনো হয়তো উস্কেওছি। তবে এটাও তো মানতে হবে, দিব্যদার মধ্যে একটা বিশ্রী পরশ্রী কাতরতা আছে। সমান কেউ দিব্যদার চেয়ে ওপরে উঠে যাচ্ছে, দিব্যদা এটা হজম করার বান্দাই নয়, এবং তার জন্য যে কোনো লেভেলে দিব্যদা নেমে যেতে পারত। পারে। যা, তুই কিন্তু রংটা একটু চড়া করে দিচ্ছিস। হৈমন্তী চেয়ার টেনে বসল। পাখার হাওয়ায় এলোমেলো চুল উঠছিল। দু হাতে ঠিক করতে করতে বলল, ওই রকম জেলাসি কার মধ্যে একটু আদ্র নেই রে ভাই। দেখো, হিংসে করাটা আলাদা, আর ভিন্ডিকটিভ হয়ে ওঠাটা আলাদা। রমানাথ আঙুল তুলল। তুমি কি কলেজে সেই অ্যাজিটেশনের ব্যাপারটা ভুলে গেলে? মৃগাঙ্ক প্রিন্সিপাল হয়ে জয়েন করার পরপরই স্টুডেন্ট ইউনিয়ন হঠাৎ খেপে গেল। সারাদিন ঘেরাও করে রেখেছে প্রিন্সিপালকে, জল খেতে দিচ্ছে না, বাথরুম পর্যন্ত যেতে দিচ্ছে না। সঙ্গে কি কুৎসিত স্লোগান! ছি! ধান্দাবাজ মৃগাঙ্ক সেন, দূর হটো দূর হটো। স্টুডেন্টদের পয়সা মেরে পেট মোটা করা চলবে না, চলবে না। আরে ভাই, ক্যান্টিনের সাবসিডি তোরা বাড়াতে চাস, আর তার জন্য ওই ভাষা? ক্যান্টিনটার ফাটাফুটো দশা তো চিরকালই, সেই আমরা যখন স্টুডেন্ট তখন থেকেই। হঠাৎ মৃগাঙ্কদা দায়ী হয়ে গেল কি করে? আর সারাতে হলেও তো 2-4-6 মাস সময় লাগে, হুট বললেই তো হয় না। গভর্নমেন্টের থেকে গ্রান্ট পাওয়ার একটা ব্যাপার আছে। বাট নো মার্সি, মৃগাঙ্কদা তখন সবে 4 মাস হলো জয়েন করেছে। কিন্তু ওই অ্যাজিটেশনের সঙ্গে দিব্যদার কি সম্পর্ক? হৈমন্তী চোখ ঘোরালো। আমি তো বরং উল্টো ছবি দেখছি। দিব্যদা আমার সামনে মৃগাঙ্কদাকে বলেছিল, স্টুডেন্টদের প্রেশার ট্যাকটিসে একদম মাথা নোয়াবি না। দিব্যজ্যোতি সিংহ তোর পাশে আছে, দেখি ওরা কি করে। পরবেশ হঠাৎ হৈমন্তীর পক্ষ নিয়েছে। আমিও কিন্তু দেখেছি দিব্যজ্যোতি প্রিন্সিপালের ফেভারেই বলছিল। ইনফ্যাক্ট প্রিন্সিপাল তো তখনই রিজাইন করতে যাচ্ছিল, দিব্যজ্যোতি তাকে নিষেধ করে। ওটাই তো দিব্যর ক্যাচ। রমানাথ ফিক করে হাসল। সাধে কি বলি, ও অনেক উচ্চমার্গের জীব। সাপের গালেও যেভাবে চুমু খাবে, ব্যাঙের গালেও এক স্টাইলে চুমু খাবে। ইয়াগো ওকে দেখে লজ্জা পেয়ে যাবে রে ভাই। তার মানে আপনি বলছেন দিব্যদাই ছেলে মেয়েদের খেপিয়েছিল? অবশ্যই।
সেবারে জিএস তীর্থঙ্কর আমার কাছে কনফেস করেছে। এই তো মাস 3 আগে একটা চাকরির রেকমেন্ডেশনের জন্য এসেছিল। জাস্ট ঠাট্টা করে বলেছিলাম, দেখিস আমার বদনাম করে দিস না, পরে যদি কলেজের মতো হল্লাবাজি করিস আমার প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে। তখনই আমায় খুলে বলল সব, কবে কোথায় দিব্য ওদের সঙ্গে মিটিং করেছিল, কি কি পয়েন্টে কিভাবে মৃগাঙ্ককে চেপে ধরতে হবে শিখিয়েছিল। তীর্থঙ্কর তো পরিষ্কার বলে গেল, ওরা পার্সোনাল অ্যাটাক করতে চায়নি, কিন্তু ব্যাপারটা যেন কি করে সেদিকেই গড়িয়ে গেল। বনানী বলল, আমি কারো মুখ থেকে শুনিনি, তবে আগাগোড়াই আমার কেমন সন্দেহ ছিল। ওদের পেছনে নিশ্চয়ই কেউ একটা আছে, নইলে ওরা অত বাড়াবাড়ি করতে সাহস পায়। পুতুল নাচের সেই কারিগরটি যে দিব্যদাই এটাও আন্দাজ করেছিলাম, কারণ সে পার্টি করা লোক। কিভাবে একটা আন্দোলনকে চাগিয়ে দিতে হয় ভালো মতোই জানে। স্টুডেন্টদের ওপরও তার একটা ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স আছে। হৈমন্তী বলল, কি জানি, আমার তো এখনো বিশ্বাস হয় না। স্টুডেন্টদের সঙ্গে দিব্যদার চমৎকার সম্পর্ক, শুধু ইউনিয়ন নয়, সব ছেলে মেয়েদের সঙ্গেই একেবারে বন্ধুর মতো মিশতে পারে দিব্যদা, ওদের প্লেনে নেমে ওদেরই একজন হয়ে। এই ক্ষমতাটা আমাদের মধ্যে খুব কম টিচারেরই আছে। রমানাথ বলল, দিব্যর মতো স্যাম্পেলই বা আমাদের মধ্যে কটা আছে হৈমন্তী? উত্তরে হৈমন্তী কিছু বলতে যাচ্ছিল, থালায় কাপ সাজিয়ে রামখেলাওয়ানকে ঢুকতে দেখে থেমে গেছে। বিজিত হেসে বলল, থাক, চাটা এসে গেছে, অনেক পরচর্চা হয়েছে, এবার চা খেয়ে যে যার মতো কেটে পড়ি চলো। হৈমন্তী বলল, এই চায়ের পয়সাটা কিন্তু আমি দেব। বিজিতদা, বিস্কুট দিতে বলি? না না, শুধু চায়ের কোনো বিকল্প নেই, যেমন আমাদের দিব্যরও কোনো বিকল্প নেই। রমানাথ ভুরু কুঁচকে তাকিয়েছে, চোখে পড়তেই বিজিতের মুখ হাসিতে ভরে গেল। বলল, আহা, চটে যাচ্ছ কেন? দিব্য স্বর্গ থেকে খসে পড়া দেবতা, এই কথা তো আমি বলছি না। দোষ তো তার ছিলই, চাকরি ছেড়ে চলে যাওয়ার পরেও আছে। এই যে হৈমন্তী বলল ছেলে মেয়েদের সঙ্গে দিব্যর খুব মাখামাখি, এটাও ভুল কথা নয়। ভালো করে পড়াতে পারুক না পারুক, স্টুডেন্টদের সঙ্গেও জমে যেতে পারে। এক্স স্টুডেন্টরা তো এখনো দিব্যদা দিব্যদা করে পাগল, তার মানে নিশ্চয়ই এর পেছনে দিব্যর কোনো প্লাস পয়েন্ট আছে, সাম পজিটিভ কোয়ালিটি। তা তো বটেই, স্টুডেন্টদের নিয়ে মালের আসর বসালে পপুলারিটি তো বাড়বেই। রামখেলাওয়ান বেরিয়ে যাচ্ছে, সেদিকে একবার তাকিয়ে নিয়ে বিজিত বলল, দেখো রমা, জীবনের সব ক্ষেত্রেই 2 2 4 করো না। তোমরা কেন, আমিও আমাদের স্টুডেন্টদের বোধহয় ঠিক এস্টিমেট করি না। ভাবি 2-4টে চিপ স্টান্ট দিলেই তাদের ওপর কন্ট্রোল নেওয়া যায়। ধারণাটা কিন্তু মোটেই সঠিক নয়। ওদেরও কিন্তু একটা থার্ড আই থাকে, সেই চোখ দিয়ে ওরা বুঝে নেয় কোন স্যার অ্যাট হার্ট ভালো, কার ভেতরটা ফাঁপা। এখন তো দিব্য পড়ায় না, তবু পুরনো ছেলে মেয়েরা যে দিব্যজ্যোতির কাছে ছুটে ছুটে যায়, এটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবে? নিশ্চয়ই তারা দিব্যর মধ্যে কিছু পায়। কি পায়? ছবি বিক্রির ফন্দি ফিকির, নাকি ইন্সপিরেশন? তা জানি না, তবে কিছু একটা তো পাই। আমাদের কথাই ধরো না, দিব্য তার সহকর্মীদের জন্য চিন্তা ভাবনা করত, এটা তো মানবে। শ্যামাপদ 1 বছরের ছুটি নিয়ে প্যারিস গেল, সেই লিভটা নিয়ে তো পরে বিস্তর কমপ্লিকেশনস হয়েছিল। ডিপিআই অফিসে দৌড়দৌড়ি করে দিব্যই তো ক্লিয়ার করেছিল কেসটা। তারপর 2 সপ্তাহের মধ্যে হিমাংশুর পাসপোর্টটা করিয়ে দিল। ওর অনেক কানেকশনস, তাই করতে পেরেছে। অসুবিধায় পড়ে কেউ রিকোয়েস্ট করলে ও ক্ষমতাটা দেখিয়ে দিত, আর যতটা করত তার চেয়ে ঢের বেশি শোনাতো। তবু করেই বা কজন? তোমরা যে যাই বলো, দিব্যকে আমরা সত্যিই খুব মিস করি। ভাবতে খারাপ লাগে
ওরকম একটা লাইভলি ছেলে স্টাফ রুমটাকে জমিয়ে রাখত। হা হা হাসছে, গলা ছেড়ে গান গাইছে। বেচারার যে কি হলো। এবারটা বোধহয় সামলে গেছে। রমানাথ উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে তুলে বলল, আমি ওর অ্যাডমায়ারার নই, তবু আমি বলবো থ্যাংক গড তেমন সিরিয়াস কিছু হয়নি। তুমি গেছিলে দেখতে? হসপিটালে ভিড় করতে ভালো লাগে না। বাড়ি ফিরেছে, ভাবছি এবার একদিন যাব। তবে মোহিত অনন্তরা তো গেছিল, হৈমন্তীও তো। দিব্যর স্পিচ এখন নর্মাল না? শুধু নর্মাল? খুব বেশি বকবক করছে। হৈমন্তী চোখ ঘোরালো। যত চুপ করতে বলি তত কথা বেড়ে যায়। দেখলি তো হৈমন্তী, আমি কেমন জমেরও অরুচি। বিধাতা বলে দিয়েছেন, যতদিন না তোমার মর্তের মিশন ফুলফিল হচ্ছে এদিকে নো এন্ট্রি। বিজিত বলল, তাহলে আমিও একদিন ঘুরে আসব। নার্সিংহোমে তো হয়ে উঠল না, নিজেই জ্বরে পড়ে গেলাম। যান না, কলেজের কাউকে দেখলে খুব খুশি হয়। সেদিন তো আপনার কথা জিজ্ঞেসও করলো। মাথা একদম ক্লিয়ার। আপনার রিটায়ারমেন্টের ডেটটাও মনে আছে। পরমেশও উঠে পড়েছে, হাতে ফোলিও ব্যাগখানা ঝুলিয়ে বলল, আমরা যেদিন নার্সিংহোমে গিয়েছিলাম সেদিন তো খুব ভিড়, তার মধ্যেও হেসে হেসে। আমাদের প্রিন্সিপাল সাহেবকে তো রীতিমতো লেগপুল করছিল। বনানীর চোখ বড় বড়। মৃগাঙ্কদা গিয়েছিলেন? ইয়েস ম্যাম। রমানাথ ফুট কাটল। দিব্য এমনই চিজ, যাকে সে জাঁতা দেবে সেও অসুখের সময় তাকে দেখতে যাবে। যা, তুমি না। পরমেশ হালকা ধমক দিল। আফটার অল ওরা পুরনো বন্ধু। বলতে বলতে বিজিতকে ডাকছে, কি দাদা, যাবেন তো এবার? তোমরা এগো, আমি একটু বাথরুম ঘুরে আসছি। বনানী বলল, চল হৈমন্তী, আমরাও বেরোই। তুই গাড়ি এনেছিস তো? হ্যাঁ, কেন? তুই তো গল্ফ গ্রিনে ফিরবি, আমায় একটু রাসবিহারীতে নামিয়ে দিস প্লিজ। নো প্রবলেম। স্টাফ রুমের বাইরে করিডোরটা বেশ অন্ধকার অন্ধকার। পার হয়ে নিচে নামলো 4 শিক্ষক শিক্ষিকা। গেটের দিকে এগোতে এগোতে রমানাথ বলল, বিজিতদা তো দিব্যকে একটু বেশি স্নেহ করেন, তাই মুখের ওপর বলা গেল না। ছেলেমেয়েরা দিব্যর অনুগত একটিই কারণে, তারা কখনো দিব্যর স্বরূপটা দেখতে পায়নি। তা অবশ্য অনেকটাই ট্রু। পরমেশ একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে বলল, দিব্যজ্যোতি সিংহ সাংঘাতিক ইমেজ কনসাস এবং ইমেজটাকেও টিকিয়েও রাখতে জানে। ওর অ্যাপারেন্টলি বোহেমিয়ান চালচলন দেখে স্টুডেন্টদের পক্ষে আন্দাজ করা সম্ভব নয় তাদের প্রিয় স্যারের কীরকম একটা ক্যালকুলেটিভ মাইন্ডও রয়েছে। একমাত্র যারা ওর সঙ্গে কাজ করেছে তারাই ওটা হাড়ে হাড়ে জানে। আমার লাইফের সেকেন্ড, না থার্ড এক্সিবিশন আমরা করেছিলাম 3 জন, দিব্যজ্যোতি, শতরূপা আর আমি। কথা হয়েছিল 10 থেকে 15-র মধ্যে আমাদের ছবির দাম থাকবে। দিব্য স্রেফ আন্ডারকাট করে নিজের 7খানা ছবি বেচে দিয়েছিল। আর 7 যে দামে পেরেছে ঝেড়েছে। সে কি সিন! ওর ছবিতে টুপটুপ লাল টিপ পড়ছে, এদিকে আমি আর শতরূপা বসে বসে আঙুল চুষছি। রমানাথ হেসে বলল, প্রয়োজনে আন্ডারকাট তো সবাই করে, খুঁজে দেখো, হোসেনও ফার্স্ট লাইফে করেছেন। সে তো ভাই আমিও করেছি, থেকে শিখে, কিন্তু যাদের সঙ্গে এক্সিবিশন করছি তাদের কাছে লুকোছাপা করে নয়। ওই ধরনের ডিসঅনেস্টি করতে একমাত্র দিব্যজ্যোতিই পারে। হৈমন্তী হাসতে হাসতে বলল, ওই দোষ দিব্যদার এখনো যায়নি। এখন অবশ্য আর একটা ট্যাকটিসও খেলে, গ্যালারির সঙ্গে যোগ সাজসে দামটা চড়িয়ে রাখে। মিডিয়ার সঙ্গেও ভালো র্যাপও আছে, তাদের দিয়েও একটা হাইপ তুলে দেয়। অবশ্য এই দোষে দিব্যদা একাই দোষী নয়, আরও অনেকেই আছেন, তবে দিব্যদার পাবলিসিটিটা অনেকের চেয়েই বেশি। আই মিন
অতটা বোধহয় দিব্যদা ডিজার্ভও করে না। অ্যাজ এ পেন্টার দিব্যদা তত বড় মাপেরও নয়। গত 5-7 বছরে কি এমন স্পেশাল কাজ করেছে? সাবজেক্ট তো অলমোস্ট সেম, কালার যা একটু আধটু বদলাচ্ছে, লাইনগুলোও সব এক ধাঁচে। তা অবশ্য আমি বলবো না, ভ্যারিয়েশনের চেষ্টা দিব্যজ্যোতি কিছু করেছে। লাস্ট এক্সিবিশনটা তো বেশ স্টার্টলিং ছিল। ওপেনিংয়ের দিন ডেকেছিল, গিয়ে দেখেছি গিমিকটা অনেক কম। বোধহয় ওই সুবর্ণলতা খোলার পর থেকে একটা হিউম্যান পয়েন্ট ওর মধ্যে জেগে উঠেছে। হবে হয়তো, তবে সুবর্ণলতা দেখিয়ে আমাদের কিন্তু খুব টুপি পরিয়েছিল। তোর মনে আছে হৈমন্তী, দিব্যদা কেমন জোর জার করে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল? একটা মহৎ কাজ হবে, হেল্প করাটা তো তোমাদের মরাল ডিউটি। পরে জানা গেল দিব্যদা তার দিদিমার রেখে যাওয়া একটা মোটা টাকা পেয়েছিল ওই কাজের জন্য। এখন তো শুনছি গভর্নমেন্ট থেকেও এড পাচ্ছে, ফরেন থেকেও মোটা ফান্ড আসে। দিব্যজ্যোতি শাহেন চালক ভাই, স্টার্ট যখন করেছে সুবর্ণলতাকে ঠিক ঘ্যাম কিছু করে ছাড়বে। যত রকম কানেকশন আছে সব ইউজ করবে। দেখলে না পার্টি থ্রু দিয়ে কতগুলো জায়গায় মুরাল বানালো। রবীন্দ্র ভবন, নজরুল ভবন, সুকান্ত ভবন, মুরাল বাই দিব্যজ্যোতি সিংহ। সেরিব্রালটা হয়ে ব্যাটা একটু দয়ে পড়ে গেল, খাড়া হতে পারলেই আবার ঠিক খেল শুরু করে দেবে। বিজিত এসে পড়েছে। বিজিতের গাড়িতে উঠে গেল রমানা তার পরমেশ। তিনজনই উত্তরে যাবে। বনানী আর হৈমন্তী এগোলো কম্পাউন্ডের শেষ প্রান্তে রাখা লাল মারুতিটার দিকে। পিছনের সিটে বসে হৈমন্তী শরীর ছেড়ে দিয়েছে। বনানীও পাশে চুপচাপ। অনেকক্ষণ পর ফুরফুরে হাওয়ায় দুজনেই যেন দিনের ক্লান্তি তাড়াচ্ছে। হঠাৎই হৈমন্তী বলল, আজ দিব্যদার বড় বেশি কুচ্ছ গাওয়া হলো, তাই না? বনানী উদাস গলায় বলল, যা সত্যি তাই তো বলা হয়েছে। তাও তো দিব্যদার আসল ভাইস্টার কথা ওঠেনি। নারী দোষ আর কি, কত মেয়েকে নিয়ে যে শুয়েছে। তারা শুতো কেন? গ্রিন সিগন্যাল না পেলে দিব্যদা কখনো কোনো মেয়ের দিকে এগোতো না, আমি হলফ করে বলতে পারি। আমাদের সঙ্গে তো এত ক্লোজ, একবারও আমাদের কোনো অশালীন ইঙ্গিত দিয়েছে? যা রটেছে তার অনেকটাই রং চড়ানো। দিব্যদাকে তো কম লোক হিংসে করে না, তারই এই রমাদা টমাদারাই তো দিব্যদা সম্পর্কে ভয়ঙ্কর জেলাস। মানছি, তা বলে দিব্যদাকে একেবারে ক্লিনচিট দিস না। বউ তো এমনি এমনি কনাদ বসুর সঙ্গে ভাগেনি। পৃথার ওপর কিন্তু দিব্যদার ভয়ঙ্কর উইকনেস ছিল। তুই তখনও জয়েন করিসনি, জানিস না। যেদিন ফাইনাল ডিভোর্সটা হয়ে গেল, কলেজে এসে দিব্যদার সে কি হাউমাউ কান্না। পৃথা আর আমার রইল না, পৃথা আমার জীবন থেকে একেবারে চলে গেল। বনানী চোখ টিপল। কুমিরের কান্না নয় তো? আমি কিন্তু আসার পর দেখেছি পারমিতা বলে মেয়েটাকে নিয়ে খুব লাট খাচ্ছে। হৈমন্তী হাসল। মন বড় আজব চিজ রে ভাই। হয়তো কান্নাটাও সত্যি, পারমিতাও, কিংবা হয়তো দুটোই মিথ্যে, কে জানে। তুমি কি মিষ্টি দেখতে গো মাসি, তোমার মতো সুন্দর আমি আর একটাও দেখিনি। মিমলির পাকা পাকা কথায় খিলখিল হেসে উঠল কৃত্তিকা। মাসিকে তুই আজই প্রথম দেখলি নাকি? হঠাৎ কথাটা বলে ফেলে মিমলি লজ্জা পেয়েছে খুব। চোখের পাতা কাঁপিয়ে বলল, কি করব, বলতে ইচ্ছে হলো যে। এখন এই খাবার টেবিলে বসে? কৃত্তিকার হাসি থামছে না। উচ্ছল স্বরে বলল, তোর দেখছি আরো একটা ভক্ত বেড়ে গেল রে দিদি। রোহিণীর মুখোমুখি বসেছে বিভাস, ঠোঁটে তার পরিমিত হাসি। ফিশ ফ্রাইতে কামড় দিয়ে বলল, আমিও তো দিদির অ্যাডমায়ারার। এই দুনিয়ায় সুন্দরের অনুরাগী কে নয়।
রোহিণী চোখ তুলেছে। আলগা ধমক দিয়ে বলল, আহ বিভাস, তুমিও এই আধবুড়িটাকে নিয়ে মজাক শুরু করলে। আপনি আধবুড়ি? এখনো স্বচ্ছন্দে আপনাকে কৃত্তিকার ছোট বোন বলে চালিয়ে দেওয়া যায়। পলকের জন্য কৃত্তিকার দৃষ্টি চাবুকের মতো আছড়ে পড়ল বিভাসের মুখে। পরক্ষণে স্বাভাবিক উচ্ছ্বাসে ফিরিয়েছে নিজেকে। হালকাভাবে বলল, বাপ মেয়েতে মিলে আমার দিদির রূপ গিললেই চলবে? হোস্টের ডিউটিটাও একটু পালন করো, ভালো করে খেতে বলো দিদিকে। সঙ্গে সঙ্গে দম দেওয়া পুতুলের মতো বিভাস বলে উঠেছে, হ্যাঁ দিদি, আপনি তো কিছুই খাচ্ছেন না, খালি খুঁজছেন। কৃত্তিকা আজ নিজের হাতে আপনার জন্য কত কি বানালো। না চাইতেও একটা গর্বিত স্বর এসে গেল কৃত্তিকার গলায়। আমি আজ সাবিত্রীকে রান্নাঘরে ঢুকতে দিইনি। দেখ দিদি, সব কটা তোর ফেভারিট আইটেম। মিষ্টি মিষ্টি পোলাও, দই মাছ, মটন কষা। দেখছি তো। রোহিণী ঠোঁট টিপে হাসল। দেখেই লোভ হচ্ছে। তো ঠিক করে খা, শুধু জিভে ঠেকিয়ে ঠেকিয়ে ছেড়ে দিচ্ছিস কেন? আজকাল আর বেশি রিচ রান্না হজম হয় না রে ঝুনি। মার সঙ্গে থেকে থেকে এক ধরনের অভ্যেস হয়ে গেছে। দেখেছিসই তো তুই, আমরা ঝাল মশলা কত কম খাই। মনে মনে আহত হলো কৃত্তিকা। এমনি তো কত সাধ্য সাধনা করে আজ আনা গেছে দিদিকে। এ কাজ সে কাজের অছিলায় নেমন্তন্নটা কায়দা করে এড়িয়ে যাচ্ছিল। সোনামাটি যাওয়ার সময় হয়, কিন্তু চেতলা থেকে 3 কিলোমিটার পথ আসতে যত রাজ্যের বাহানা। এসেও না ছুঁই না ছুঁই ন্যাকামো। বোনের আন্তরিকতা আর পরিশ্রমকে মূল্যহীন করে দিয়ে দিদি কি মজা পাচ্ছে। গলা সহজ রেখেই কৃত্তিকা বলল, শরীর যতটুকু চায় ততটুকুই খা। মাকে নয় ফোনে বলবো, তোমাদের ঢেপসির যত্ন আত্মি তোমার বড় মেয়ের পছন্দ হয়নি। মিথ্যে নালিশ করবি? রোহিণী হেসে ফেলল। তুই আর বদলালি না রে ঝুনি, একই রকম পাগলামি করিস। হ্যাঁ, পৃথিবীতে একমাত্র আমিই তো পাগল। মাংসের টুকরো মুখে তুলতে গিয়েও থমকেছে বিভাস। একবার রোহিণীকে দেখছে, একবার কৃত্তিকাকে। সন্দিগ্ধ ভঙ্গিতে বলল, তোমরা কি মক ফাইট করছো নাকি সিরিয়াস? না না, এটা আমাদের খেলা। রোহিণী হাসতে হাসতেই 1 চামচ পোলাও তুলল পাতে। ভুরু বেঁকিয়ে বোনকে বলল, হ্যাঁ রে ঝুনি, এখন রান্না বান্নাকেই জীবনের মোক্ষ বলে ধরে নিলি নাকি? একসময় চাকরি চাকরি করে অত ক্ষেপে উঠেছিলি, সেই চাকরি ছেড়ে এখন ঘরে বসে আছিস? দিদি কি প্রসঙ্গ ঘোরাচ্ছে, নাকি চাকরির কথাটা স্মরণ করিয়ে একটু ঠুকে নিল? কিন্তু কৃত্তিকা আজ একদমই চটবে না। তার সামান্যতম বিরক্তিকেও দিদি নিজের জয় বলে ভেবে নিতে পারে। মুচকি হেসে বলল, মিমলি বড্ড বায়না ধরেছিল রে। ছোটতে সাবিত্রীর কাছে থাকতো, তখন ঝামেলা করেনি। যেই না স্কুলে যাওয়া শুরু হলো অমনি ব্যাস। তাও ঠেকিয়ে ঠেকিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে দেখি আমাদের মিমলি রানী খুব জিদ্দি হয়ে যাচ্ছে, তাই ডিসিশনটা নিয়েই ফেললাম। চুলোয় যাক চাকরি, আমার এখন ঘর সংসার আগে। সত্যি বলতে কি, আমাদের সংসারে আমার চাকরির তো দরকারও নেই। বিভাস যা ইনকাম করছে তাতে তো দিব্যি চলে যায়। এই তো দেখ না, দুম করে একটা 1650 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনে ফেলল। বিভাস বলল, লোভে পড়ে গিয়েছিলাম। এমন চমৎকার পজিশন, পাড়াটাও নতুন, 3 তলার ওপর দক্ষিণ খোলা, লিফট, বড় বড় 2খানা ব্যালকনি। রোহিণী ঘাড় ঘুরিয়ে আর একবার অতিকায় লিভিং রুমটাকে দেখল। তারিফ করার সুরে বলল, সুন্দর হয়েছে, খুব বড় ফ্ল্যাট। আমার একটু হাত পা ছড়িয়ে থাকাই পছন্দ রে দিদি। তাও তো এটাতে টেরেস নেই। আমি বিভাসকে বলে দিয়েছি, 5 বছর পর আমরা কিন্তু একটা টেরেসওয়ালা ফ্ল্যাট কিনবো। হ্যাঁ, সেখানে মাটি ফেলে ঘাস লাগিয়ে একটা লন বানাবো।
বিভাস সংকুচিতভাবে বলল, অনেক টাকার ধাক্কা, পারবো কিনা কে জানে। কৃত্তিকা ধমক দিয়ে বলল, খুব পারবে, পারতেই হবে, জেদ না থাকলে মানুষের ইচ্ছে পূরণ হয় নাকি। বলেই তেরচা চোখে রোহিণীকে দেখল কৃত্তিকা। দিদির কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি? মুখটা কি একটুও শুকনো লাগে না? বোঝা দায়। মুখে একই হাসি ধরে রেখেছে, হাসিটা বাড়ছেও না কমছেও না। পাকা অভিনেত্রীর মতো মনের ভাব লুকিয়ে রাখতে পারে দিদি। দিব্যদাকে নিয়ে তার সঙ্গে লড়তে গিয়ে গোহারান হেরে যখন কলকাতা ছেড়ে পালিয়েছিল, তখনও তো কোনো তাপ উত্তাপ দেখায়নি। কথাটা মনে হতেই কৃত্তিকা খানিকটা চনমন বোধ করল। একটা প্লেট নিয়ে বসে পড়ল টেবিলে। বহুমূল্য বিদেশি ডিনার সেটখানা বের করেছে আজ। সুদৃশ্য চীনামাটির পাত্র থেকে পোলাও নয়, ভাত নিল অল্প। তার ডায়েটিং চাটে রাত্রিরে ভাত নেই, তবুও সামান্য দই মাছের কাই দিয়ে ভাতটা মাখতে মাখতে বলল, কাল সোনামাটি থেকে কখন ফিরলি রে? রোহিণী এক ঢোক জল খেল। প্রায় 10:30। বেশ রাত হয়ে গিয়েছিল। অনেকটা রাস্তা, তাই না? 2 ঘন্টা, 2 ঘন্টা মতো লাগে। পথে বম্বে রোডে জ্যাম ছিল। তুই যাসনি সুবর্ণলতায়? আমি গিয়ে কি করব? আমাকে কোন কাজে লাগবে? সে কি, দেখতেও যাসনি? বিভাস গেছে 1-8 বার, আমারও তো সময় নেই, স্পৃহাও নেই। দিব্যদাদের বাড়ির ঝিয়ের মেয়েটা ওখানে রাজত্ব করছে। ওই খড়খড়িটাকে দেখলেই আমার গা জ্বালা করে। কেন রে? কল্পনা তো বেশ ভালোই চালাচ্ছে। চালাক না, মোচ্ছব করুক। জানিস মেয়েটার ওপর সব ছেড়ে দেওয়ার জন্য বড় মাসি কতটা দুঃখ পেয়েছে? বড় মাসি সেখানে যায় না পর্যন্ত। কৃত্তিকা বেছে বেছে ছোট্ট একটা মাংসের টুকরো তুলল হাতায়। চোখে বিচিত্র ভঙ্গি করে বলল, অশান্তি হবে বলে চুপচাপ থাকি, তবে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। কি কথা? মাকে তো দিল্লিতে আমি বলেওছি, মা তোকে বলেছে কিনা জানি না। কি ব্যাপারে বলতো? দিদার টাকা? হ্যাঁ, সুবর্ণলতা তো তৈরিই হয়েছে আমাদের দিদার টাকায়। দিদা যেমন বড় মাসির মা, আমাদের মায়েরও তো মা। তিনি তার বড় মেয়েকে সম্পত্তিটা কিছু একটা করার জন্য দিয়ে গিয়েছিলেন। তার মানে তো এই নয় বেচে 8-10 লাখ টাকা যা পাওয়া গেছে সব দিব্যদার হয়ে গেল। আরো দুঃখের কথা কি জানিস? কত টাকা পাওয়া গেছে কেউ নাকি জানে না, বড় মাসিও নয়। জিজ্ঞেস করলেই বড় মাসি হাত উল্টে দেয়। বেচাবেচির পর্বটা দিব্যদা পুরো নিজের কন্ট্রোলে রেখেছিল। তোকে আমাকেও কি বলেছে কিছু? অন্তত মাকে তো একবার জানিয়ে দিতে পারত। বিভাসের আহার শেষ, এখন মিমলিকে খাওয়াচ্ছে। টেবিল ম্যানার্স মেনে আলগোছে কথা ভাসালো। ছাড়ো না কৃত্তিকা, দিব্যদা তো একটা ভালো কাজেই লাগিয়েছে টাকাটা। তুমি চুপ করো, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। ভালো কাজ হোক কি খারাপ, ওই টাকায় আমাদেরও শেয়ার আছে, এবং সেই কারণে ওই প্রতিষ্ঠানেও। আমাদের বাদ দিয়ে দিব্যদা একা একা সুবর্ণলতা খোলে কোন রাইটে? রোহিণীর হাত থেমে গেছে। ভুরুর মাঝে একটা দুটো রেখা ফুটেও যেন মিলিয়ে গেল। দুদিকে মাথা নেড়ে বলল, কিন্তু সুবর্ণলতা স্টার্ট হওয়ার পরেও তো দিব্যদার সঙ্গে মার বেশ কয়েকবার দেখা হয়েছে। কই, মা তো দিব্যদাকে এ নিয়ে কিছু বলেনি। লজ্জায় বলেনি, বোনপোর ওপর স্নেহবশত বলেনি। বোনপোর স্বভাব চরিত্র সম্পর্কে সম্যক ধারণা নেই বলে বলেনি। কৃত্তিকা চোখের পাতা কাঁপতে দিল না। তাছাড়া কৃতজ্ঞতা ব্যাপারটাও বোধহয় মার মাথায় ঘোরে। এককালে ওরা আমাদের সাহায্য করেছে অবশ্য। কৃত্তিকার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, বিনিময় দিব্যদাও নিয়েছে অনেক। কোনো ক্রমে শব্দগুলো গিলে নিয়ে কৃত্তিকা বলল, অবশ্য দিব্যদা যে তার জন্য টাকাটা আত্মসাৎ করে নেবে আর সেই টাকায় নাম কিনে দুনিয়ার লোকের বাহবা করবে,
আরো বেশি খ্যাতিমান হবে, এটা কেই বা কল্পনা করতে পেরেছে? রোহিণীর চোখে তবুও যেন একটা হাসি খেলা করছে। এঁটো হাতের দিকে তাকিয়ে বলল, তুই দেখছি দিব্যদার একদম অ্যান্টি হয়ে গেছিস। কৃত্তিকা গোমরা হলো। আমি কারো পক্ষেও নই, বিপক্ষেও নই। যেটা উচিত কথা সেটা আমি বলবই। দিব্যদাকে বলেছিস কখনো? বলবো, দিন আসুক, সময় আসুক। কৃত্তিকা একবার মিমলিকে দেখে নিল। অনেকক্ষণ পর হাসছে মিটিমিটি। হাসতে হাসতে বলল, উঠে পড়, হাতটা ধুয়ে নে। সাবিত্রী, এসো, এবার খাবার টাবারগুলো তোলো। মাংসটা বেশি ঘাঁটাঘাঁটি হয়েছে, ফ্রিজে ঢোকানোর আগে একবার গরম করে নিও। মাঝবয়সী সাবিত্রী টেবিল সাফ করছে। মিমলি রোহিণীকে টানতে টানতে নিয়ে গেল বেসিনে, সেখান থেকে আধুনিক কেতায় সাজানো বসার জায়গাটায়। মেয়েটা মাসির মধ্যে কি মধু পেয়েছে কে জানে, গায়ে গায়ে লেগে থাকছে। বিভাসও গিয়ে বসেছে সোফায়। টুকটাক কথা চলছে রূপসী শ্যালিকার সঙ্গে। মিমলি মাসির গলা জড়িয়ে ঝুলে পড়ল। মাসি তাকে চুমু খাচ্ছে। সাবিত্রীকে খাবার দিতে কৃত্তিকা রান্নাঘরে ঢুকেছিল। বেরিয়ে কয়েক পল দেখল দৃশ্যটা। ঠোঁট চেপে হাসল একটু। কেন যে হাসল? শোয়ার ঘরে গিয়ে মশলার কৌটোটা নিয়ে এসেছে। রোহিণীর সামনে ধরে বলল, হাত পাত। কি ওটা, মুড়ি? জোয়ান, সঙ্গে বিট নুন, লেবু। নে, রিচ খানা হজম হয়ে যাবে। মিমলি বায়না জুড়ল, আমাকেও দাও। মেয়ের হাতেও 2-4 দানা জোয়ান দিল কৃত্তিকা। ব্যাস, আর নয়। সন্ধ্যে থেকে প্রচুর ধৌতঝাপ হয়েছে, সোজা গিয়ে শুয়ে পড়ো। আর একটু থাকি না মা, যতক্ষণ মাসি আছে। আবার অকারণে চপল হলো কৃত্তিকা। ঠিক হ্যাঁ, এবার যখন দিল্লি যাব তোকে মাসির কাছেই রেখে আসবো, খুশি? তোর দৌড় জানা আছে। আগের বাড়ি তো দিদা বলেছিল, মিমু সোনা আমার কাছে থাকো, অমনি তো ভ্যাবা করে কান্না জুড়ে দিয়েছিলি। আহা, ও তখন কতটুকু। ফস করে কথার মাঝে নাক গলিয়েছে বিভাস। সবে তো 3.5-4। বিভাসের মনে করিয়ে দেওয়াটা মোটেই পছন্দ হলো না কৃত্তিকার। সে যে প্রায় 3 বছর মার কাছে যায়নি, চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেওয়া কি একান্তই জরুরি? তবে ছদ্ম বিস্ময়ের ছটার আড়ালে লুকিয়েও ফেলল অসন্তোষটা। চোখ কপালে তুলে বলল, এ মা, যা, আমি এতদিন দিল্লি যাইনি। ইস, এবার তো তাহলে পুজোয় যেতেই হয়। কি বলিস দিদি? আসতেই পারিস, মা খুশি হবে। এবার কিন্তু মাকে আমি কলকাতায় নিয়ে আসব, আগে থাকতে বলে রাখলাম। কত বছর ধরে মা ওখানেই পড়ে, আমার সংসার করাটাও তো মা দেখল না। মা কি পারবে আসতে? শরীরের যা হাল, এদিকে বাতে ধরেছে, ওদিকে প্রেশার, হাঁপানির টান। ওগুলো সমস্যাই নয়, তেমন বুঝলে প্লেনে উড়িয়ে আনবো। কলকাতায় ডাক্তারের কোনো অভাব নেই। কথাটা বলে বেশ আত্মপ্রসাদ অনুভব করল কৃত্তিকা। যেন দিদির ডাক্তার হওয়ার গুমরটাকেও সে খানিকটা খাটো করতে পেরেছে। তাছাড়াও দিদি মাকে কাছে রেখেছে, একা সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে। এইসব সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটাগুলো উপড়ে ফেলার সুযোগও তো সেভাবে আসে না। আজ যখন পেয়েছে, ছাড়বে কেন? রোহিণী কবজি উল্টে ঘড়ি দেখছে। বিভাসকে বলল, এবার তো উঠতে হয় ভাই। বিভাস বলল, বসুন না আর একটু, সবে তো 10টা। রোজ রোজ রাত করাটা ঠিক নয়। বাড়িতে একটা রোগী আছে। তোমাদের কম্পাউন্ডের সামনে থেকে কি ট্যাক্সি পাবো? গাড়ি তো আছে, আমি পৌঁছে দিচ্ছি। মিছিমিছি কষ্ট করবে কেন? কষ্ট কিসের, ইটস মাই প্লেজার। বিভাস কি একটু বেশি গদগদ ভাব দেখাচ্ছে না? কৃত্তিকা কটাক্ষ হানতে গিয়েও সংযত করল নিজেকে। রোহিণীকে দরজা অবধি এগিয়ে দিতে দিতে বলল, তোর মুখ থেকে একটা খবর কিন্তু খুব আশা করেছিলাম রে দিদি। রোহিণী ঘুরে দাঁড়ালো।
কি বলতো? বড় মাসি বলছিল তুই নাকি শেষ পর্যন্ত বিয়ে করছিস। রোহিণী অস্পষ্ট হাসল। এখনো ঠিক নেই। সেই ডাক্তার বন্ধু, মা যার কথা টেলিফোনে বলে? তোর সঙ্গেই নাকি এসেছে কলকাতায়, একবার দেখালি না? বিভাস গাড়ি বার করতে গেছে। মিমলি কৃত্তিকার পায়ের কাছে দাঁড়িয়ে ঝুঁকে বঞ্জির চুল ঘেঁটে দিল রোহিণী। সোজা হয়ে বলল, দেখে কি করবি? বর মেয়ে নিয়ে দিব্যি তো সুখে আছিস, থাক না নিজের মতো। কৃত্তিকার কানে ঠং করে বাজল ইঙ্গিতটা। মাথা জ্বালা করে উঠল সহসা। লিফট নেমে যাওয়ার পরও ঝুম হয়ে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। হঠাৎ নজর গেছে মিমলির ওপর। কড়া গলায় মেয়েকে বলল, এখনো দরজায় কেন? যাও, শুতে যাও। মিমলি গা মোচড়ালো। যাচ্ছি তো। যাচ্ছি নয়, এক্ষুনি যাও, এক্ষুনি। সশব্দে দরজা বন্ধ করল কৃত্তিকা। ভেতরে এসে সাবিত্রীকে বলল, মিমলিকে নাইট ড্রেসটা পরিয়ে দাও। রান্নাঘরের কাজ শেষ? মাংস ঠান্ডা করে ফ্রিজে তুলেছ তো? হ্যাঁ। তুমিও বিছানা করে শুয়ে পড়ো। আচ্ছা। বিভাস ফিরল প্রায় 11:30টায়। নিজেকে রাত পোশাকে বদলে নিয়ে ব্যালকনিতে ঠায় দাঁড়িয়েছিল কৃত্তিকা। মিষ্টি একটা মলয় বইছে আজ। হাওয়াটা তাকে যেন ছুঁতে পারছিল না। উৎকট এক তাপ বেরোচ্ছে শরীর থেকে। চিন্তা তো শুধু নিজেকে পোড়ায় না, চারপাশেও বুঝি আগুন ধরিয়ে দেয়। বিভাস ঘরে ঢোকা মাত্র কৃত্তিকা গিয়ে হিস হিস করে উঠেছে। যাক, ফিরেছ তাহলে? সরল মনে বিভাস বলল, একটু দেরি হয়ে গেল না? ভাবলাম গেছি যখন দোতলায় একবার উঁকি দিয়ে আসি। সে তো আমি জানি, দিদির পিছু ছাড়তে ইচ্ছে করছিল না, তাই তো? বিভাস যেন মজা পেয়েছে। ফিচেল হেসে বলল, এমন কি খারাপ বাসনা? শি ইজ সো চার্মিং। এখনো কি দারুণ ফিগারটা রেখেছেন। আমার ফিগার বুঝি ধসে গেছে? কৃত্তিকা দুপদাপ করে এগিয়ে গেল। কোনটা আমার দিদির চেয়ে খারাপ? বুক, পেট, হিপ? তুলনা তো করিনি। বিভাস অবাক। তুমি হঠাৎ হিস্টেরিক হয়ে যাচ্ছ কেন? তুমি তোমার মতো, দিদি দিদির মতো। থাক, কথা ঘোরাতে হবে না। তোমাদের পুরুষদের আমি খুব চিনি। বিভাস পাঞ্জাবি খুলে ওয়ার্ড্রোবে রাখছিল। ঘুরে বলল, তুমি তোমার দিদিকে একটুও সহ্য করতে পারো না, কেন বলো তো? বাজে কথা। দিদি আমায় সহ্য করতে পারে না। দেখলে না কত সাদাসাদি করলাম, তবু আমাদের বাড়িতে এসে উঠল না। বিভাস খাটে বসল। ঠোঁট ছুচলো করে বলল, বেশ, তাই নয় হলো, কিন্তু দিদি বা কেন তোমায় সহ্য করতে পারেন না? আমায় হিংসে করে। তোমার নিজের দিদি তোমাকে হিংসে? বিভাসের গলা থেকে প্রশ্ন ঠিকরে এলো। কেন? এক একজনের নেচার থাকে, আপনজনের ভালো দেখতে পারে না। এই যে আমি চমৎকার সেটেল করে গেছি, আর ও এখনো। সেই জন্যই উনি কলকাতায় আসেন না। বিভাস যেন এতক্ষণে রহস্যের সমাধান খুঁজে পেয়েছে। বিজ্ঞ গোয়েন্দার ভঙ্গিতে বলল, তাই তুমি বেশি বেশি করে বলছিলে টেরেসওয়ালা বাড়ি। কৃত্তিকা বহুক্ষণ পরে অকৃত্রিম হাসল। খারাপ কিছু বলেছি? বিভাস হাসতে হাসতে বলল, তুমি কিন্তু বেশ দুষ্টু আছো। দিদি অত দূর থেকে ছুটতে ছুটতে দিব্যদাকে দেখতে এসেছেন, আর তুমি দিব্যদার সম্পর্কে তার কাছে ঝুড়ি ঝুড়ি অভিযোগ জানিয়ে গেলে। দিদি মনে হলো খুব হার্ট হয়েছেন। তাতে আমার বইই গেল। কৃত্তিকা বিভাসের পাশে এসে বসল। আলগাভাবে বিভাসকে জড়িয়ে ধরে বলল, তোমায় গাড়িতে কিছু বলছিল নাকি? না, চুপচাপই ছিলেন। বিভাস কৃত্তিকার নাকে নাক ঘষল। আচ্ছা, তুমি মাঝে মাঝেই গজগজ করো বটে, কিন্তু দিব্যদা কি সত্যি অত মতলবী লোক? কৃত্তিকা ধীরে ধীরে সরে গেল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসেছে।
চুলে ব্রাশ চালাতে চালাতে বলল, আমি যা যা বলি তার একটাও কি মিথ্যে? তবু বিভাস একটা হাই তুলল। দিব্যদাকে দেখে তো ওরকম মনে হয় না। অন্যকে ঠকিয়ে খুব রইসি চালে চলেন তাও তো দেখি না, বরং সোশ্যাল ওয়ার্ক করছেন। ছবির মার্কেটেরও খবর আমি একটু আধটু রাখি, সেখান থেকেও ওর ইনকাম নেহাত কম নয়। বছর 20 চাকরি করে ভিআর নিলেন, কলেজ থেকেও না হোক 6-7 লাখ টাকা তো মিলেছেই। সব টাকাই তো শুনি উনি সুবর্ণলতায় লাগাচ্ছেন। যদি লাগায়ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, অকারণে কিছু করবার লোক দিব্যদা নয়। কি করে বলছো? আমি তো গিয়ে দেখেছি কত বড় একটা কাজ হচ্ছে সেখানে। ইন্টেরিয়ার ভিলেজের গরিব মেয়েরা রোজগারের সুযোগ পাচ্ছে। থামো তো, রাত দুপুরে আর কচকচানি ভালো লাগছে না, ঘুমো। কি জানি বাবা, তোমায় আমি বুঝি না। বিভাস শুয়ে পড়ল, আবার একটা হাই তুলে বলল, এই দেখি পরিমরি করে মেয়ে নিয়ে দিব্যদার কাছে ছুটছ। এই দেখি দিব্যদার নিন্দায় পঞ্চমুখ। দিব্যদা অসুস্থ বলে টেনশনও তো কম করো না। কৃত্তিকা আর কিছু না বলে বাথরুমে চলে গেল। বেরিয়ে দেখল বিভাস যথা নিয়মে ঘুমিয়ে পড়েছে। নিদ্রায় তলিয়ে যেতে যেতে বিভাসের 1 মিনিটও সময় লাগে না। কি পুরুষ! তার যখন দেহ জেগে ওঠে বিভাসের তখন নাক ডাকে। কৃত্তিকা চাইলেও কিছুতেই চোখ খোলে না। সেভাবে শরীরের চাহিদা নেই, মাতামাতি নেই। অবরে সবরে একটুখানি দানা পানি পেলেই বর্তে যায় যেন। এই মানুষটা দিব্যদার চেহারা আন্দাজ করবে কি করে? নিথর মুখে চুল বাঁধল কৃত্তিকা, নিঃশব্দে ক্রিম ঘষল গালে, নিঃসারে শুয়ে পড়ল বিছানায়। আলো নিভিয়ে দিল। চকিত অন্ধকারে ভেসে উঠেছে দিব্যদার মুখখানা। সেই মুখ, সেই নিষ্ঠুর মুখ। মস্তিষ্কে চলতে শুরু করেছে ভিডিও ক্যাসেট। দিব্যদা এসেছে গাইঘাটায়, দিদির সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করছে। দিদিকে নিয়ে বেরিয়ে গেল হাঁটতে। পিছন পিছন যাচ্ছিল কৃত্তিকা। হাত নেড়ে দিব্যদা তাকে টাটা করে দিল। ঝুনি যেন নিতান্তই এলেবেলে। ঝুনিকে যেন সঙ্গে নেওয়া যায় না। বেচারি ঝুনির কপালটাই তো এরকম জন্ম থেকেই। তাকে কালো হতে হবে, অঙ্কে কাঁচা হতে হবে। বাড়িতে কেউ এলে তাকে লুকিয়ে পড়তে হবে, পাছে দিদির সঙ্গে তুলনা শুরু হয়। দিব্যদাও কিনা দিদির খাতাতে দিদির স্কেচ বানিয়ে দিল, আর তার খাতায় হাঁকলো শুধু হিজিবিজি। আবার ঠাট্টা করে বলল, তোরটা অনেক মোহতাট রে, বড় হলে বুঝবি। ঝুনি যেন তখন বাচ্চা আছে। দিদির চেয়ে সে কত ছোট, পুরো 3 বছরও তো নয়। দিদি ডাক্তারি পড়তে চলে গেল কলকাতায়। ছুটি ছাটায় যখন গাইঘাটায় আসতো, কিরকম একটা অদ্ভুত গন্ধ বেরোতো দিদির গা থেকে। মিষ্টিও নয়, কড়াও নয়, কেমন যেন বুনো বুনো ঘ্রাণ। মা কোনোদিন গন্ধটা পায়নি, শুধু ঝুনি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিত ওই গন্ধের উৎস ভীষণ চেনা কেউ। ওই গন্ধটার নেশায় কলকাতায় আসার জন্য ছটপট করত ঝুনি। কিন্তু হায়ার সেকেন্ডারিতে সে গড়িয়ে মরিয়ে 2nd ডিভিশন। হাবড়া কলেজ ছাড়া তখন তার গতি কি? একদিন দিদির ব্যাগে একটা চাবি আবিষ্কার করেছিল ঝুনি। হোস্টেলের চাবির রিংয়ে নয়, আলাদা করে রাখা ছিল খাঁজে। সাদা মনে দিদিকে জিজ্ঞেস করতেই, দিদির সে কি চোটপাট! কোন সাহসে তুই আমার ব্যাগ ঘাঁটিস? এরকম কুৎসিত হ্যাবিটগুলো কোত্থেকে হলো? বাজে বা নোংরা নয়, ঝগড়ার সময় কুৎসিত শব্দটাই ব্যবহার করত দিদি। ঝুনি যে তার তুলনায় অসুন্দর সেটাই শুনিয়ে দিত বোধহয়। অনেক পরে অবশ্য চাবি রহস্য বুঝেছিল ঝুনি। দিব্যদার কাছেই জেনেছে। চাবিটা ছিল চেতলার বাড়ির, দিব্যদার বানিয়ে দেওয়া ডুপ্লিকেট। তারপর তো দিদি ডাক্তারি পাশ করল, চাকরিও পেল নার্সিংহোমে। ভাড়া নিল ছোট্ট 2 রুম ফ্ল্যাট। MA পড়ার বাসনায়
ঝুনিও অমনি নাচতে নাচতে কলকাতায়। অনার্স একটা ছিল বটে, তবে মার্কস সুবিধের নয়, সুতরাং চান্সও জুটল না। দিদি বলল, কি আর করবি, ফিরে যা গাইঘাটায়, মার দেখভাল কর, আর পারলে কম্পিটিটিভ পরীক্ষা টরীক্ষার জন্য তৈরি হ। কেমন যেন একটা সুর ছিল দিদির গলায়। করুণা নাকি বিদ্রুপ না তাচ্ছিল্য, কিংবা হয়তো তাকে সরিয়ে দিয়ে স্বস্তি পেতে চাইছিল দিদি। কিন্তু ঝুনির তো তখন মাত্র কদিনেই চোখে একটা ঘোর লেগে গেছে। কলকাতা যেন চুম্বকের মতো ধরে রাখতে চাইছে তাকে। দিদিকেও তো দেখছে সে, কেমন পাখির মতো উঠছে দিদি। কোনোভাবেই কি সে এখানে থেকে যেতে পারে না, দিদির গলগ্রহ না হয়ে একটা চাকরি বাকরি জুটিয়ে? তখনই দিব্যদাস শরণাপন্ন হলো। চেতলায় গিয়ে ধরল এক দুদিন। দিব্যদা সেভাবে পাত্তা দিল না। ওখানে যেতে খুব একটা ভালোও লাগতো না ঝুনির। পৃথা বৌদি কেমন যেন বাঁকা চোখে তাকায়, আভাস ইঙ্গিতে বুঝিয়ে দেয় ঝুনির উপস্থিতি সে আদৌ পছন্দ করছে না। ঝুনি প্রথমে ভাবত দিব্যদা, বড় মাসি তাদের জন্য এত করে বলেই বুঝি বৌদির রাগ। কি করে তার মাথায় আসবে পৃথা বৌদি তখন এক ঘরপোড়া গরু? ঝুনি একদিন মরিয়া হয়ে হানা দিল দিব্যদার কলেজে। সেদিনও এড়িয়ে যাচ্ছিল দিব্যদা। ঝুনি ঝুপ করে বলে ফেলল, আমার জন্য কেন কিছু করতে চাও না তুমি? দিদি কিছু বললে তো ঝাঁপিয়ে পড়ে করে দিতে। দিব্যদা স্থির চোখে তাকে দেখল খানিকক্ষণ, তারপর বলল, রুনি আর তুই কি এক? তোমার চোখে তো তাই হওয়া উচিত। দিদির জন্য যদি উইকনেস থাকে, আমার জন্যও থাকবে। খুব ভেবেচিন্তে কথাটা বলেনি ঝুনি, কিন্তু দিব্যদার চোয়াল শক্ত হয়ে গিয়েছিল। গমগমে স্বরে বলেছিল, ঠিক আছে, দেখছি। আমি তাহলে তোমার ভরসাতেই থাকছি কদিন। থাক, তবে রুনিকে কিছু বলার দরকার নেই। দিন 15 পর দিব্যদা হঠাৎ দুপুরবেলা যাদবপুরের ফ্ল্যাটে হাজির। তোর একটা ব্যবস্থা হয়ে গেল বোধহয়, কাজ একটা তোর জুটে যাবে। ঝুনি লাফিয়ে উঠল, কোথায়? আমার 2 পরিচিত আর্টিস্ট একটা অ্যাড এজেন্সি খুলেছে, ইন্টেরিয়ার ডেকোরেশনও করে। তাদের অফিসের ডে টু ডে কাজকর্ম সামলাতে হবে। পারবি? পারবো। এখন 3000-এর বেশি দেবে না, চলবে? দৌড়বে। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব দিব্যদা। ধন্যবাদ ধুয়ে কি জল খাবো? দিব্যদার গলা আচমকা অন্যরকম। আমি ওই সব ধোঁয়া ধোঁয়া কথায় বিশ্বাস করি না। মানে? দিদির সঙ্গে নিজেকে তুলনা করেছিলি না? তোর দিদি যা দিতে পারে সেটা তো তোর নেই, যা তোর আছে সেটাই দে। কি দেব? শরীরটা। বলেই আঙুল নাচালো, নাইটিটা খুলে ফেল। ঝুনি স্তম্ভিত। কি বলছো তুমি দিব্যদা? ন্যাকামি করিস না, খোল চটপট। আমি তোমার ছোট বোন দিব্যদা। সঙ্গে সঙ্গে সপাটে গালে চড়। চপ। বোন বলে মাগনায় সুবিধে নিবি? সবকিছুর একটা দাম আছে, পে কর। তারপরে তো হয়েই গেল। প্রায় জন্তুর মতো তার শরীরটাকে আঁচড়ালো, কামড়ালো দিব্যদা। কিন্তু কি আশ্চর্য, যেই শুনল দিদির সঙ্গেও দিব্যদার একটা দৈহিক সম্পর্ক আছে, অমনি এক অদ্ভুত পুলকে ভরে গেল মন। পুলক না সুখ? পুলক না তৃপ্তি? নাকি শুধুই দিদির পারফিউম, পাউডার, ক্রিম লুকিয়ে মেখে নেওয়ার শিহরণ? তা একবার রক্তের স্বাদ পেলে বাঘিনী আর কি শান্ত থাকে? রক্তে তখন কল্লোল বাজছে, দিব্যদাকে চাই, দিব্যদাকে চাই। দিদি না থাকলে সন্ধেবেলা চলে আসে দিব্যদা। খ্যাপা পশুর মতো দুজনে দুজনকে ছিন্ন ভিন্ন করে তখন। হ্যাঁ, পশুই। লজ্জা, হায়া, শরম সবই তখন উবে গেছে ঝুনির।
এর মধ্যে হঠাৎ দিদি মাকে নিয়ে এলো কলকাতায়। কি বিপদ! এবার ঝুনি কি করে? দিব্যদাই সমাধান খুঁজে দিল। মিডলটন স্ট্রিটে দিব্যদার এক বন্ধুর ফ্ল্যাট ছিল। বন্ধু বিদেশে, সেখানে শুরু হলো অভিসার। দিদির কাছ থেকে টেনে হিঁচড়ে সরিয়ে আনছে দিব্যদাকে। এতে যে কি অপার আনন্দ! একটা মাত্র ভুলের জন্য জানাজানি হয়ে গেল। দিব্যদার জ্বর, 5-7 দিন হলো দেখা হচ্ছে না। অফিস ছুটির পর চেতলায় চলেই গেল ঝুনি। পৃথা বৌদি ছিল না সেদিন, তবে বড় মাসি ছিল। ওপাশের ঘরে বড় মাসি থাকা সত্ত্বেও দুঃসাহসী হওয়ার ভূত চাপল ঝুনির মাথায়। জ্বর থেকে সবে উঠেছে দিব্যদা, বেশ দুর্বল। তাও অবসন্ন মানুষটাকে খুঁচিয়ে খুঁচিয়ে জাগাতে চাইছিল ঝুনি। আর সেই মুহূর্তে যাকে সে হিসেবে ধরেনি, সেই হতচ্ছাড়ি কল্পনায় কিনা তাকে দেখে ফেলল এবং চুকলি করল পৃথা বৌদির কাছে। অবশ্য ধরা পড়ার জন্য ঝুনির একটুও অনুতাপ নেই। কিল খেয়ে কিল হজম করা দিদির কলকাতা ত্যাগের জন্যেও নয়। একটাই যা দুঃখ, দিব্যদার সঙ্গে খেলাটা ছানা কেটে গেল। দিব্যদা তার শরীরের প্রতি উৎসাহ হারিয়ে ফেলল হঠাৎ। পৃথা বৌদি মারফত বড় মাসিও তখন জেনে গেছে। ঝুনির বিয়ের জন্য উঠতে বসতে চাপ দিচ্ছে মাকে। ঝুনিও বা কেন আপত্তি করবে? দিদি যখন ফ্রেম থেকে আউট, বিয়ে করে থিতু হওয়াটা মন্দ কি? এক শুভ লগ্নে সম্বন্ধ করা পাত্রের সঙ্গে ছাদনাতলায় বসে পড়ল ঝুনি। কিন্তু বিয়ের পরেই টের পেল দিব্যদা তার কত বড় ক্ষতি করে দিয়েছে। বিভাস কেজো মানুষ, বিভাস দায়িত্বশীল মানুষ, কিন্তু ঝুনির বিছানায় সে অচল। ঝুনির চনচনে খিদে মেটাতে একমাত্র দিব্যদাই পারে, শুধু দিব্যদা। মিমলিকে দিব্যদাই আনলো পৃথিবীতে। মিমলি জন্মানোর পর বিভাসের উৎফুল্ল মুখখানা দেখে ভারী মায়া হয়েছিল ঝুনির। বেচারা! অন্ধকারে কৃত্তিকার চোখ দুটো জ্বলে উঠল সহসা। দিব্যদা ভেগে গেছে। যেদিনই ঝুনির মুখ থেকে শুনল মিমলির ব্যাপারটা, সেদিন থেকে এড়িয়ে চলে সুকৌশলে। মহা হারামি লোক, নিজের বাচ্চার ওপর কণামাত্র টান নেই। মেয়েটার দিকে ভালো করে তাকায় না পর্যন্ত। ইচ্ছে করলেই হাটে হাড়ি ভেঙে দিতে পারে কৃত্তিকা। আজকাল যা সব টেস্ট বেরিয়েছে, অস্বীকার করে পার পাবে না। ভাগ্যিস সোনা মাটিতে সেদিন দুম করে মরে যায়নি, তাহলে বিস্তর মুশকিল হতো। বোধহয় কৃত্তিকার কথা ভেবেই দিব্যদাকে এবার প্রাণ ভিক্ষা দিল ভগবান। উঠে বসল কৃত্তিকা। হাতড়ে হাতড়ে টেবিল থেকে টানল জলের জগটা, দুঢোক ঢালল গলায়। দিব্যদা আর একটু সুস্থ হলে এবার একটা হিসেবে বসতে হবে। ট্যান্ডাই ম্যান্ডাই করলে কৃত্তিকা ছাড়বে না। মুখোশটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিব্যদার আসল রূপ দেখিয়ে দেবে সকলকে। কৃত্তিকার গায়েও কালি লাগবে, লাগুক। সুবর্ণলতা থেকে শুরু করে দিব্যজ্যোতি সিংহের যাবতীয় সম্পত্তি মিমলির নামে হয়ে যাবে। এটা বোঝার পরে বিভাসের মতো হিসেবি মানুষ নিশ্চয়ই কৃত্তিকাকে পরিত্যাগ করার মতো মূর্খামি করবে না। করেও যদি, তারই লোকসান। কি অনবদ্য পরিস্থিতি! হেড আই উইন, টেল ইউ লুজ। আচমকা একটা শ্বাস পড়ল কৃত্তিকার। জয়ের ভাবনাতে তৃপ্তি নেই কেন? কোথায় যেন সে হেরে আছে, হেরেই আছে। দিদির কাছে, দিব্যদার কাছে, মার কাছে, বড় মাসির কাছে, এমনকি পাশে শুয়ে থাকা এই বোকাশোকা নিরীহ মানুষটার কাছেও। কৃত্তিকার কান্না পাচ্ছিল। আজকে এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে অন্যদিন আসছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে। আজকের মতো নমস্কার।